मेरी जिंदगी है तू। ঐশ্বর্য ভাইয়া আপনি? গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য, দুকদম পিছিয়ে গেল উৎসাহ। ঐশ্বর্যের পেছন পেছনে নেমে এলো জেসান। ঐশ্বর্যকে এগুতে দেখে চিৎকার করে উৎসার উদ্দেশ্যেই বলে উঠছে, রান মিস বাংলাদেশি। উৎসাহকে আর পাইকে ব্যাগ হাতে নিয়ে দৌড় লাগালো সে। রেগে গেল ঐশ্বর্য, চিবিয়ে চিবিয়ে পড়ল। রোজ স্টপ, আই সে স্টপ। উৎসাহ থামলো না, দৌড়াতে লাগলো প্রাণপণে। বড় বড় পা ফেলে দৌড়ে গিয়ে ধরে ফেললো ঐশ্বর্য। নিজেকে শুনে অনুভব করতে হকচকিয়ে গেল উৎসাহ। ছাড়ুন বলছি অশুভরিক চৌধুরী, ছেড়ে দিন বলছি। অবশ্যই ছাড়বো, তবে এখানে না, বেডরুমে গিয়ে। হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো উৎসাহ। গাড়িতে এনেই ঠাস করে ফেলে দিল তাকে। জিসান চুপসে যাওয়া মুখ নিয়ে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য চোখ গরম করে বলল, তোকে পরে দেখছি। কচের পরে গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঐশ্বর্য। বেচারা জিসান মাঝ রাস্তায় একাই রয়ে গেল। নিজের মনে বিড়বিড় করে বলল, ব্রো, তুই এটা করতে পারলি? আমি তোর বোনের হবু হাজবেন্ড ইয়ার। গাড়ি চলছে আপন গতিতে। হাতে দুটো স্কার্ফ দিয়ে বেঁধে রেখেছে ঐশ্বর্য, মুখে রুমাল বাঁধা। ঐশ্বর্য গাড়ি চালাতে চালাতে বাঁকা হাসলো। উৎসাহ রুমাল বাঁধা মুখে কিছু বলতে চাইল। ঐশ্বর্য কিছুই বুঝতে পারছে না, এক টানে রুমালটা খুলে ফেললো সহসাই। অশুভরিক চৌধুরী নামিয়ে দিন আমায়। এখনই তো করে তুললাম, আর তুই নামানোর কথা বলছো রেড রোজ? থতমত খেয়ে গেল উৎসাহ। কি নির্লজ্জ লোক, এত লাগামহীন লোক সে কোনোদিনও দেখেনি। ভালো ভালো বলছি, নামিয়ে দিন। অফ রোজ, এত কথা বলো কেন? বেশি অ্যাংরি হলে আমার তোমাকে কামড়াতে ইচ্ছে করে। অসহায় চোখে তাকায় উৎসাহ। কিছু বললেই এই অশুভ লোক তাকে এমন এমন কথা বলে যে উৎসাহ বাধ্য হয়ে চুপ করেই যেতে। ইউনো রেড রোজ, তোমার না এই জীবনে আমার থেকে মুক্তি নেই, এটা মাথার ভেতর সেট করে নাও। রাগে ফুঁসে উঠে উৎসাহ। কিছুক্ষণ বাদেই চৌধুরী প্যালেসের সামনে এসে দাঁড়ালো তাদের গাড়ি। গাড়ি থেকে নেমে এক দৌড় দিল উৎসাহ ডিরেক্ট প্যালেসের ভেতরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিকির রুমে গিয়ে ঠাস করে দরজাটা লক করে দিল সে। আপু, নিকিকে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো উৎসাহ। কি রে, কোথায় ছিলি তুই? ভাইয়া তোকে ওই অশুভরিক চৌধুরী আমায় ধরে নিয়ে এসেছে, প্লিজ বাঁচাও আমায়। নিকি আগা মাথা কিছুই বুঝে উঠতে পারছে না উৎসার কথা। আরে বলবি তো কি হয়েছে? নিকি, ওপেন দ্য ডোর। নিকি, রোজ আজকে কিন্তু খুব খারাপ হবে। উৎসাহ পালাই পালাই করছে। উৎসাহ কোনো কিছু না পেয়েই জানলা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে এলো। নিকি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ডোর খুলে দিল। ভাইয়া কি হয়েছে? রোজ কোথায়? ভাইয়া আসলে উৎসাহ জানালা দিয়ে। শিট শিট শিট। গার্ডেনের দিকে রাস্তাটা বন্ধ। গেটের কাছে দাঁড়িয়ে আছে উৎসাহ। ঠোঁট উঁচে এলো তার, বের হতে পারলো না সে। ও সুইট হার্ট, এত তাড়া পালানোর? ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠলো উৎসাহ। আপনার প্রবলেম কি? হ্যাঁ, কেন যেতে দিচ্ছেন না আমায়? কাছাকাছি এসে সপাটে এক থাপ্পড় বসালো ঐশ্বর্য। থাপ্পড় খেয়ে চমকে উঠে উৎসাহ। কেন করছে বুঝিস না? ও কাম অন রেড রোজ, আমাকে কন্ট্রোলেস হতে বাধ্য করো না, নাহলে সেটা তোমার শরীরের জন্য ভালো হবে না। উৎসার মাথা ঘুরছে, এই বুঝছে জ্ঞান হারাবে, আর হলো তাই। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার পূর্বে বলিষ্ঠ হাতে পেঁচিয়ে নিল ঐশ্বর্য। এই তো গত সপ্তাহে এসেছে জার্মানিতে। আপন বলতে তার কেউ নেই। ছোটবেলা থেকে আফসানা পাটোয়ারির কাছে মানুষ হয়েছে। ছোটবেলায় যখন তার পরিবার এক অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আফসানা পাটোয়ারি তাকে নিকি আর রুদ্রের সাথে মানুষ করে বড় করেছে। জার্মানি অদ্ভুত সুন্দর এ দেশ। তার থেকেও সুন্দর জার্মানির বার্লিন শহরটি। ডিসেম্বরের শেষের দিকে তুষারপাতে চারিদিক মুড়িয়ে গিয়েছে। রাস্তাঘাট পর্যন্ত ঠেকে গিয়েছে কনকনে শীতে। গরম কাপড় ছাড়া বের হওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তার উপর ঠান্ডা বাতাস তো আছেই। রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানো, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সাথে বেঞ্চ পাতা আছে, যে কেউ বসতে পারবে। রাস্তা দিয়ে চলছে দু তিনটে গাড়ি। একে বেঁকে সারি সারি গাছগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো। জার্মানির বার্লিন শহরের বিশাল আলিশান বাড়ির সুইমিং পুলে সুইমিং করছে ঐশ্বর্য রিক চৌধুরী। বলিষ্ঠ সুপুরুষের চেহারার এই পুরুষ হাজারো মেয়ের হৃদয় বিরাজ করে। দীর্ঘক্ষণ সুইমিং শেষে উঠে এলো ঐশ্বর্য। ব্রো, আই এম হিয়ার।
চিরচেনা কণ্ঠস্বর শুনে অধর বাকি হেসে ফেল ঐশ্বর্য। এসে গেছে তার পাগল ফ্রেন্ড জিসান। ঐশ্বর্যকে এই সাত সকালে সুইমিং করতে দেখে চমকে যায় জিসান। ও মাই গড ব্রো, তুই এই মর্নিং এ সুইমিং করছিস? কি ঠান্ডা! আর তুই? গা দুলিয়ে হেসে ফেল ঐশ্বর্য, চোখ টিপে বলল, সামথিং। Shame on you, bro. You are such a shameless man. Yes, I am. হাতে থাকা মুঠোফোন ভাইব্রেট করতে তার রিসিভ করলো জিসান। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলল, সেটা শোনার মধ্যে মনে লাড্ডু ফুটতে লাগলো জিসানের। Bro, my angry bird is coming. ঐশ্বর্যের অভিব্যক্তি বোঝা দেয়। আচানক অধর বাগিয়ে হেসে বলল, I think আমার রেড রোজ চলে এসছে। I feel something. জিসান হা হয়ে গেল। বেচারি রেড রোজ তো গেল। সুন্দর সকাল হাওয়া বইছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আফসানা পাটোয়ারি, রুদ্র, নিকি আর উৎসা। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসে। সবাই গাড়িতে উঠে বসে, শুধু উৎসা ছাড়া। উৎসাকে উঠতে না দেখে আফসানা পাটোয়ারি সুথান। কি হয়েছে, তুই উঠছিস না কেন? আসলে মামি, আমি একটু ফ্রেন্ডের সাথে দেখা করে তবেই যাব। আফসানা খুব একটা প্রতিক্রিয়া দেখালেন না। বাড়িতে ফিরেছে আফসানা পাটোয়ারি আর বাকি সদস্যরা। ঐশ্বর্যকে দেখে মৃদু হাসলেন আফসানা পাটোয়ারি। কেমন আছো ঐশ্বর্য? আমি ঠিক আছি মা, আপনি কেমন আছেন? আফসানা পাটোয়ারি ভালো আছেন বললেন। তবে এর আগে ঐশ্বর্যের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না তার, কিন্তু এখন না চাইতো সম্পর্ক রাখতে হচ্ছে তাদের, কারণ একমাত্র ঐশ্বর্য আর রুদ্র আছে তাদের দেখভাল করার জন্য। ভাই বলেই ঐশ্বর্যকে ম্যানলি হাক করলো রুদ্র। How are you, man? I'm absolutely fine. তুমি কেমন আছো? I'm fine. ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় পেছনে। একমাত্র উৎসাহ নেই সেখানে। মন মেজাজ এমনিতেও খারাপ থাকে, তার উপর এই মেয়ে আসেনি। ফ্রেন্ডের সাথে দেখা করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। বার্লিন শহরের সন্ধ্যা মানেই অন্যরকম সৌন্দর্য। হুট করে উৎসাহ অনুভব করলো তুষারপাত হচ্ছে। ফলস্বরূপ উপায় না পেয়ে একটা বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে দাঁড়ালো সে। আকস্মিক দেখলো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আড়ষ্ট হয়ে গেল। দাঁড়ালো উৎসাহ, আবারও ফিরে তাকাতে ভেতরে জমে থাকা ভয়টুকু বেড়ে গেল। এক লোকটি একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। How much will you charge per hour? How dare you? I'm not what you think I am. লোকটা বাজে ভাবে হাসলো। উৎসাহকে টাচ করতে যায় সে। আচানক বিপদ বুঝে তুষারপাতের মধ্যে ছুটতে গেল উৎসাহ। ছুটতে ছুটতে একটা গাড়ির সামনে পৌঁছেও গেল। দুহাতে কান চেপে ধরে উৎসাহ। ভয়ে আতঙ্কে দিক বেদিক জ্ঞান হারিয়েছে সে। রোজ? পরিচিত কণ্ঠস্বর, চিরচেনা মুখখানি দেখে স্বস্তি পেল উৎসাহ। বসা থেকে উঠে গিয়ে জাপটে ধরে ঐশ্বর্যকে। হেল্প মি। ওই লোকটা। ঐশ্বর্য অন্ধকারে আসা আরো একটি ছায়া মূর্তিকে দেখতে পেল। লোকটা উৎসাহকে ঐশ্বর্যকে জড়িয়ে ধরতে দেখেও রাগান্বিত স্বরে বলল। Hey, who are you? বাঁকা হাসলো ঐশ্বর্য, স্বভাব সুলভ ঘাড় মাসাজ করে বলল। I fuck her every day. Now you know who I am. কথাটা শুনে বিদ্যুৎ বেগে মাথা তুলে থাকায় উৎসাহ। ঐশ্বর্য কি বললো এটা? ছিটকে দূরে সরে গেল উৎসাহ। ছি ভাইয়া, আপনি আমাকে নিয়ে কি বলছেন এসব? গা তুলে হেসে উঠলো ঐশ্বর্য। হঠাৎ করেই উৎসাহের কোমর চেনে নিজের সাথে মিশিয়ে বলল। Yes, it's true. I fuck you every day. লজ্জার রীতিমতো কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে উৎসার। ওদিকে লোকটা তখনও দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য বড় বড় কদম ফেলে এগিয়ে গেল। You made a big mistake by eyeing my stuff. কথাটা বলেই ঐশ্বর্য তার মেইন পয়েন্ট সজোর লাথি মারে। লোকটা ছিটকে পড়ে কাতরাতে লাগলো। ঐশ্বর্য এগিয়ে এসে চেনে ধরে উৎসার হাত। Come. আমি যাব না আপনার সাথে। আপনি অত্যন্ত নোংরা, অসভ্য। Oh, really? আর এখনো তো তেমন কিছু করলাম না রেড রোজ। রেড রোজ নামটা শুনে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কেঁপে উঠলো উৎসাহ। আপনি আসলেই। এখনো কিছু করিনি, বাট আমি কন্ট্রোললেস হলে গাড়িতে সব করে ফেলবো। তাই বলছি, আমাকে কন্ট্রোললেস না করে চুপচাপ গাড়িতে ওঠা। উৎসাহ চিনতে পারছে না ঐশ্বর্যকে। গাড়িতে উঠে বসলো চুপচাপ। ভয় উৎসাহ ব্যাক সিটে গিয়ে বসলো। ওইদিকে
ঐশ্বর্য এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল ধরে রেখেছে। লুকিং গ্লাসে উৎসাহ নিষ্পাপ আদলখানি দেখে জিভ দিয়ে ঠোঁট ছোড়া আলতো করে ভিজিয়ে নিল, ফিসফিসিয়ে পড়ল। শোন না সুইটার, আমি যদি এখন একটু ইন্টিমেট হই তাহলে কি মাইন্ড করবে? বিস্ফোরিত নয়নে তাকালে উৎসাহ চিৎকার করে বলল, নামান আমায়, এক্ষুনি নামিয়ে দিন। আপনার সাথে যাওয়া মানে নিজের ক্ষতি করা। ওহ রেড রোজ, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। উৎসাহ থতমত খেয়ে গেল, কিছু বলার সাহস পেল না। আর পরের দিন সকালেই উৎসাহ রেগে মেগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। কোথায় যাবে জানা নেই, অন্তত এই অসভ্য লোকের বাড়িতে থাকবে না সে। যে লোক এত খারাপ কথা বলতে পারে তাকে নিয়ে তার বাড়িতে এক মুহূর্ত নয়। আশ্রয় দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? জার্মানিতে ডিসেম্বর মাস চলছে, শহর জুড়ে ধূসর আকাশের চাদরে মোড়ানো সকালগুলো নেমে আসছে অলস ভঙ্গিমায়, স্নায়বিক ছাঞ্চায় জমে আছে নিঃশ্বাস। কুয়াশার ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্টের আলো যেন ঝাপসা স্বপ্নের মতো ভাসে। পথে পথে হাঁটছে লোকজন, কোটে মোড়ানো উলের মাফলার গলায় জড়ানো তাদের, ঠিক তেমনি ধূসর রঙা টি শার্ট, তার উপর একটা জ্যাকেট জড়িয়েছে ঐশ্বর্য রিক্সা ধরে। গাড়ির দিকে এগিয়ে চলেছে নিজের, অদূরে দাঁড়িয়ে আছে তার ব্ল্যাক মার্সিডিজ কার। দক্ষ হাতে ড্রাইভ করে এগিয়ে চলছে ঐশ্বর্য, উদ্দেশ্য চৌধুরী প্যালেস। এক্ষুনি যেতে হবে তাকে। সেখানে যে বড়সড় একটা কাণ্ড ঘটে গেছে, বড়সড় একটা প্যালেস, সফেদ রঙা এই প্যালেসেই কোনো রাজার মহলের থেকে কম নয়। গেটের কাছে আসতে সিকিউরিটি গার্ড গেট খুলে দিল। ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য। একজন ড্রাইভার দৌড়ে এসে গাড়ির চাবি নিয়ে নিল তার থেকে। ঐশ্বর্য নৈশব্দে পা ফেলে প্যালেসের ভেতরে ঢুকে এলো। ড্রয়িং রুমে বসে আছেন আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরী দুজনে। দুজনের মধ্যে কারোর মুখ থেকেই কোনো কথা নেই, একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে বারংবার। ঝামেলাটা মূলত এখানেই, এই যে ঐশ্বর্যের দুই মা। আজ থেকে তারা দুইজনই থাকবে চৌধুরী প্যালেসে একসাথে। বাবা শহীদ মারা যাওয়ার পর ঐশ্বর্য আফসানা পাটোয়ারিকে জার্মানিতে ডেকে নিয়েছে। এই তো কিছুক্ষণ আগে ছোট বোন নিকি ফোন করে বলেছে আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরীর মধ্যে ঝামেলা হচ্ছে। ভাইয়া, ঐশ্বর্যকে দেখে ডেকে উঠে নেকে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো নিকি। নিকির কান্না হকচকিয়ে গেল ঐশ্বর্য। হোয়াট হ্যাপেন্ড? ঠিক কাঁদছিস কেন? ভাইয়া, বার বড় মা দুজনই ঝগড়া করছিল। ক্ষিপ্ত হলো ঐশ্বর্য, সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বসলো সোফায়। মনিকা চৌধুরী এবং আফসানা পাটোয়ারি দুজনে তার সামনে বসে আছে। সুচল দৃষ্টিতে তাকালো ঐশ্বর্য তাদের দিকে, গম্ভীর স্বরে সুথয়, প্রবলেম কি তোমাদের? ফাইট করছে কেন? কি আর বলবো, তোমার মা তো চাচ্ছেন না আমি এখানে থাকি। ওনার আমার সব কিছুতেই সমস্যা। রেগে গেলেন মনিকা চৌধুরী, কটাক্ষ করে বললেন, যখন বুঝতে পারছেন আমার এত প্রবলেম আপনাকে নিয়ে, তাহলে এখানে থাকছেন কেন? কেন থাকবো না? হ্যাঁ, ঐশ্বর্য কি আমার ছেলে নয়? তাহলে আমি কেন থাকবো না? আবার শুরু হলো দুজনের কথা কাটাকাটি। তাদের কথা কাটাকাটি দেখে রেগে গেল ঐশ্বর্য, গর্জে উঠলো সে। স্টপ ইট! কি হচ্ছে এসব? উফ মাম্মা, তুমি কেন ফাইট করছো? আমি তো ওদের নিয়ে এসেছি। জাস্ট রিডিকুলাস। মনিকা চৌধুরী হনহনিয়ে দোতলায় চলে গেলেন। ঐশ্বর্য আফসানা পাটোয়ারির উদ্দেশ্যে বললেন, আর আপনি একটু চুপ থাকলে তো পারেন। জানেন তো মাম্মা একটু রাগী। আফসানা পাটোয়ারি ও রাগ দেখিয়ে চলে গেলেন। বিরক্ত হয়ে ঐশ্বর্য আবারও সোফায় বসে পড়ল। খানিকক্ষণ পরে নিকি তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। ভাইয়া, আর ইউ ওকে? ইয়ো, আম ওকে। পানিটা সম্পূর্ণ শেষ করলো ঐশ্বর্য। আকস্মিক ভ্রু কুচকে বলল, রোজ কোথায়? নিকি থতমত খেয়ে গেল। উৎসাহ তো কিছুক্ষণ আগে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছিল আর বলেছিল পালিয়ে যাচ্ছে। নিকি বিশ্বাস করেনি, কারণ সে জানে উৎসাহ ঘুরে ফিরে আবার আসবে। ড্রয়িং রুমে বসে আছে নিকি, তড়িঘড়ি করে প্যালেসে প্রবেশ করছে জেসান। ব্রো, ব্রো, হোয়ার আর ইউ? নিকি বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো নিককে সামনাসামনি দেখে। থমকে গেল জেসান। অ্যাংরি বার্ড। জি স্যার, আপনি? হ্যালো ডিয়ার, আই লাভ ইউ। হঠাৎ করে আই লাভ ইউ শুনি তেতে উঠলো নিকে। আই লাভ ইউ বলছেন? থতমত খেয়ে গেল জেসান। কি থেকে কি বলেছে মাথায় নেই তার। সরি, মাই মিস্টেক। নিকি মনে মনে কুটিল হাসল। বেশ
মজা পাচ্ছে জিসানকে বিরক্ত করে। আচ্ছা অ্যাংরি বার্ড, ব্রো কোথায়? আপনাকে কেন বলবো? কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। আর আমি ওনার বোন। তো ফ্রু নাচিয়ে শুধায় জিসান। নিকি একটা অ্যাটিটিউড নিয়ে বলে, তাই বলবো না। জিসান বেশ বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে এমন করেছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রুদ্র। জিসান ভাইয়া, এসো এসো। জিসান রুদ্রকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল। রুদ্র ব্রো কোথায়? ভাইয়া তো একটু কাছে বেরিয়েছে, তবে বলে জানি কোথায় গেছে। কিন্তু তোমার কি হয়েছে? তোমাকে পেরেশান দেখাচ্ছে। জিসান কি আর এমনি এমনি পেরেশান হচ্ছে? তার তো যথার্থ কারণও আছে। ওই যে তাদের ওভার থিঙ্কিং ফ্রেন্ড কেয়া, সে যে বড়সড় কাণ্ড ঘটিয়ে বসে আছে। আরে বলো না, কেয়ার ওখান থেকে কল এসেছে, ও হসপিটালে ভর্তি। আমি ভেবেছিলাম ব্রোকে নিয়ে যাব, ওর ফোনটাও অফ দেখাচ্ছে। রুদ্র জিসান আর ঐশ্বর্যকে ভালো করেই চেনে, শুধু কেয়ার সাথেই তার এখন পর্যন্ত দেখা হয়নি। ওই যে ছবি দেখেছিল, এই যা। আমাকে এক্ষুনি যেতে হবে রুদ্র। রুদ্রর কি হয়েছে জানা নেই, সে সঙ্গে সঙ্গেই বলে উঠছে। জিসান ভাইয়া, আমিও যাব, কিন্তু তুমি? প্রবলেম নেই, চলো। রুদ্র তড়িঘড়ি করে জিসানের সাথে বেরিয়ে পড়ল। আফসানা পাটোয়ারি প্যালেসে এসেছে কথাটা জানতে পেরে ক্ষিপ্ত হলেন মনিকা চৌধুরী। বিজনেস ট্রিপে মালয়েশিয়া এসেছিলেন তিনি, কিন্তু এখন আর থাকতে পারছে না। তড়িঘড়ি করে অ্যাসিস্ট্যান্টকে কল করে ডাকলেন। গেট মাই ফ্লাইট রেডি ইমিডিয়েটলি, আই এম গোয়িং ব্যাক টু জার্মানি। মনিকার কথা শুনে মিস্টার লিও বলে উঠলেন, বাট ম্যাম, ইউ স্টিল হ্যাভ এ মিটিং। জাস্ট ডু হোয়াট আই এম সেইং। মিস্টার লিও চুপচাপ প্রস্থান করলেন। প্রচন্ড রাগ লাগছে মনিকা চৌধুরীর, মন চাচ্ছে উড়ে প্যালেসে ফিরে যেতে। জ্ঞান ফিরতেই নিজেকে রুমে আবিষ্কার করলে ওঝা। মাথাটা কেমন চিমচিম করছে তার। মনে পড়ছে ঐশ্বর্যের থাপ্পড়ের কথা, কি জোরে থাপ্পড় দিয়েছে তাকে। বিছানায় এক পাশে বসে আছে ঐশ্বর্য, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফাঁকা ঠোক গিলে ওঝা। ঐশ্বর্য উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুছে রাগান্বিত স্বরে বলল, নেক্সট টাইম আমার থেকে পালানোর চেষ্টাও করিস না। তেতে উঠলো ওঝা, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না। ঐশ্বর্যের অত্যাচার আর সহ্য হচ্ছে না, তাই তো চেয়েছিল পালিয়ে যেতে। দুদিন হলো সবে ফিরেছিল, কিন্তু ঐশ্বর্যের যন্ত্রণায় সিদ্ধান্ত নিয়েছিল পালিয়ে যাবে, কিন্তু তাও হলো না। রাস্তায় চারিদিকে ল্যাম্পপোস্টের আলো আলোকিত হয়ে আছে। জার্মানির এই সুন্দর রাতগুলো যেন আরো সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সাদা সাদা তুষার গুলো হীরের মতো মনে হচ্ছে। নিজের বন্ধ রুমে ডিভানের ওপর শুয়ে আছে ঐশ্বর্য, এক পা তুলে উপরে রেখেছে সেন্টার টেবিলের উপর। আপাতত তার শান্তি চাই, শান্তি পাচ্ছে না উন্মাদের ন্যায়। ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে পেশিবহুল হাতে পুশ করলো। বারবার শুকনো অধর দুটো জিভের সাহায্যে ভিজিয়ে নিয়েছে। ক্লান্ত দেখাচ্ছে তাকে। আজ কতগুলো দিন পর যে উৎসাহকে দেখেছে। তার এখনো মনে আছে বাংলাদেশের কথা, যখন প্রথম ভার উৎসাহকে লাল রঙা পরিহিত গাউনে দেখেছিল সে। অথচ উৎসাহ এমন কিছু করেছে যা বাধ্য করেছে ঐশ্বর্যকে তার থেকে দূরে সরে আসতে। তবুও ছাড়বে না সে। সে ঘৃণা করে উৎসাহকে, কষ্ট দেবে, খুব কষ্ট দেবে। এতটা কষ্ট দেবে যতটা কষ্ট উৎসাহ তাকে দিয়েছে। তাতে পিড়পিড় করে আর ঐশ্বর্য, মাই ফাকিং রেড রোজ, ট্রাস্ট মি, আমি ঠিক কি কি করবো ধারণা নেই তোমার। ধীরে ধীরে শীতের প্রকোপ বেরিয়ে চলেছে। শীতে জামা কাপড় ছাড়া বের হওয়া মানে নিজেকে মৃত্যুর হাতে তুলে দাও। ফুরফুরে মেজাজে ফ্রেশ হয়ে নিজের ড্রয়িং রুমে এলো উৎসাহ। আনন্দে মনটা নাচো নাচো তার। অবশেষে সবটা আবার একসাথেই হয়েছে। শহীদ মারা যাওয়ার আগে সবাই আলাদা ছিল, তিনি হয়তো চলে গেছে, কিন্তু আবারও সবাইকে এক করে গেছেন। মনিকা চৌধুরী ফিরে এসেছেন। এরই মধ্যে আফসানা পাটোয়ারি আর তার এক দফা ঝামেলাও হয়ে গেছে। মুখ ভার করে সোফায় বসে আছেন মনিকা চৌধুরী। উৎসাহ গিয়ে পাশে দাঁড়ালো ওনার। বড় মামি। পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকালেন মনিকা চৌধুরী। বরাবরের মতন গম্ভীর স্বরে বললেন, কি সমস্যা, কি চাই? আপনি কি এখনো রেগে আছেন? ফুস করে নিঃশ্বাস ছাড়লো মনিকা চৌধুরী। তোমার কি মনে হয় উৎসাহ আমি রেগে না থাকলে আনন্দে থাকবো? ঠিক করে হেসে উঠলো উৎসাহ। তার হাসিতে খানিকটা চমকে তাকালেন মনিকা চৌধুরী। হাসছো কেন তুমি? আপনি রাগলে মানায় না তো, আপনাকে হাসি খুশি ভালো লাগে।
উৎসাহ মেয়েটাকে ভীষণ ভালোবাসেন মনিকা চৌধুরী, বরাবরই তিনি তাকে ঐশ্বর্যের বউ রূপে দেখতে চান। আফসানা পাটোয়ারি তখন ব্রেকফাস্ট রেডি করে টেবিলে নিয়ে এলেন। ওনাকে সাহায্য করছেন কেয়ারটেকার মিস মোনা। সবাইকে ডেকে দে উৎসাহ, নাস্তা করে নিতে, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলেই অদ্ভুত দৃষ্টিতে তাকালো আফসানা পাটোয়ারি মনিকার দিকে। উৎসাহ মনিকাকে ফিসফিসিয়ে বলল। চলো বড় মামি খেয়ে নেবে। মনিকা চৌধুরী নাক ফুলিয়ে রাগান্বিত স্বরে বলল। খাবো আমি, তুমি যাও। প্লিজ রাগ করো না, এবার অন্তত খেয়ে নাও। আহ, এত জেদ করছো কেন তুমি উৎসাহ? বললাম তো খাবো না। ঠিক তখনই নিকি আর রুদ্র একত্রে রিমে এলো মনিকার কাছে। বড় মা, তুমি কি সত্যি চাও না আমরা এখানে থাকি? বিষণ্ণ মুখ নিয়ে শুধায় নিকি। মনিকা চৌধুরী কখনো চায় না নিকি আর রুদ্র এখান থেকে চলে যাক। রুদ্র একই চনে বলে উঠছে। হ্যাঁ বড় মা, বলো। তোমার যদি সত্যি প্রবলেম হয় তাহলে আমরা চলে যাব। তেসরা চোখে তাকায় আফসানা পাটোয়ারি। এই ছেলে মেয়ে বলছেটা কি? না না না, তোমরা কেন যাবে? যেতে হলে এই মহিলাকে বলো চলে যেতে। মুখ বাঁকিয়ে বলে ওঠেন মনিকা চৌধুরী। অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরী দুজনেই। নিকি এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে যেতে লাগলো দোতলায়। আকস্মিক কিচেন থেকে ডেকে ওঠেন আফসানা পাটোয়ারি কফিটা ঐশ্বর্যের জন্য। ঐশ্বর্য বরাবরই ব্ল্যাক কফি পছন্দ করে। উৎসাহ এক পাশে দাঁড়িয়েছিল। চড়া হেসে এগিয়ে গেল নিকে। বলো প্লিজ প্লিজ, এই কফিটা দিয়ে আয় না ভাইয়াকে। ঐশ্বর্যের কাছে যাবে ভাবতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে। সে কখনই কল্পনা করে ঐশ্বর্য তার সাথে এমন আচরণ করবে। না আপু, আমি যাব না। এমনিতেই তো ঐশ্বর্য ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। নিকি জোরপূর্বক তার হাতে কফিটা ধরিয়ে দিয়ে বলল। প্লিজ প্লিজ বলো, যাও প্লিজ। হন্তদন্ত পায়ে কিচেনের দিকে ছুটতে গেল নিকি। থমকে দাঁড়িয়ে আছে উৎসাহ। বুঝে উঠতে পারছে না কি করবে সে। তার মোটেও ভালো লাগছে না যখন ঐশ্বর্য তাকে হয়তো বাজে কথা বলে। তার অকারণ রেগে যাওয়া নিয়েও হাজারটা প্রশ্ন ঘুরপাক খায় মস্তিষ্কে। ছোট ছোট পা ফেলে উপরে সিঁড়ি বেয়ে এগিয়ে গেল উৎসাহ। লম্বা নিঃশ্বাস টেনে নক করলো দরজায়। ভাইয়া, ঐশ্বর্য ভাইয়া আপনার কফি নিয়ে এসেছি। কাম। উৎসাহ এক বুক সাহস সঞ্চয় করে রুমের ভেতরে পা রাখলো। ভেতরে ঢুকে চোখ ছানা পড়া অবস্থা তার। শুধুমাত্র সফেদ রঙা টাওয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে সে। মেয়েদের চুলগুলো থেকে চুপচুপ করে পানি পড়ছে। ঘাবড়ে গেল উৎসাহ। হাত কাঁপছে তার। এই বুঝে কফিটা পড়ে যাবে ভয়ে তড়িঘড়ি করে টেবিলের উপর কফি রেখে দিল উৎসাহ। ভাইয়া, আপনার কফি। কথাটা বলে পেছন ফিরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার পূর্বেই তার ওড়নায় টান পড়লো। ঐশ্বর্য থমকে দাঁড়ায়। উৎসাহ বেবি। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল উৎসাহ। উষ্ঠ জোড়া আলতো করে ভিজিয়ে পড়লাম। দেখুন প্লিজ ছেড়ে দিন ভাইয়া আমায়, আমি কিন্তু উৎসাহকে দেয়ালের সহিত চেপে ধরলো ঐশ্বর্য। কেঁপে উঠল উৎসাহ। Don't call me ভাইয়া। উফ, it's hurting. প্লিজ প্লিজ ছাড়ুন আমায়। বাট এখনো ধরুনি তো সুইটহার্ট। আগে একটু ধরি, তারপর না ছাড়বো। চোখ তুলে তাকালে উৎসাহ। সহসা চোখ টিপে ঐশ্বর্য। লজ্জা আবারও চোখ নত হয়ে আসে উৎসাহ। কেন করছেন এমন? প্লিজ লিভ মি অ্যালোন। ঐশ্বর্য উন্মাদ হলো। তার অবাধ্য হাত কোটি দেশের কাপড় ভেদ করে নগ্ন উদরে স্পর্শ করে উৎসাহ। রাতে ধর চেপে ধরে উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। I need something. ছাড়ুন। Lady, I wish to be intimate with you. নাকে জগা লাল হয়ে আছে উৎসাহ। চোখ উপচে পানি আসছে। আপনি একটা খারাপ মানুষ। আপনি সব সময় আমাকে নিয়ে। ডান হাতে উৎসার গাল চেপে ধরে ঐশ্বর্য রীতিমতো হিসিয়ে বলল। Yes, I'm really very bad boy. আর আমি সবসময় তোমাকে নিয়ে বাজে কিছু ভাবি, ইভেন কল্পনা করি। এতটা খারাপ কিছু কল্পনা করি যে আন্দাজ করতে পারবে না। উষ্ঠজোড়া কেঁপে উঠল উৎসাহ। সজোরে ধাক্কা দিল ঐশ্বর্যকে। আপনার মতো অসভ্য রিক চৌধুরীকে আমি তো জানে মেরে ফেলবো। ঘাড় বাঁকিয়ে হাসলো ঐশ্বর্য। পিঙ্কি ফিঙ্গার কামড়ে বলল। Do you like that? ঐশ্বর্য ঠিক কি বলল তা বুঝতে পারছে না উৎসাহ।
সে তড়িৎ গতিতে দরজার দিকে ছুট লাগালো, তবে যেতে সফল হলো না একদম। আকস্মিক তার ওড়না টেনে কাউচের উপর এনে ফেললো উৎসাকে। সরুন প্লিজ, আমি চিৎকার করব। উপরে চলে এলো তার। ঐশ্বর্যকে এতটা কাছাকাছি দেখে হাসপাস করছে উৎসাকে চিৎকার করার সুযোগটুকু পর্যন্ত দিল না ঐশ্বর্য। ঠোঁট জোড়া আঁকড়ে ধরে তার। প্রথমবারের মতন অনাকাঙ্ক্ষিত স্পর্শে পাকরুদ্ধ উৎসাহ। কথা খুঁজে পায় না সে। ইতিমধ্যেই ঐশ্বর্যের পরনের টাওয়াল ঢিলা হয়ে এসেছে, তা বুঝতে পেরে উৎসাহ ডান হাতে চেপে ধরলো। ঐশ্বর্য মনে মনে হেসে ফেলল। পরম আবেশে চোখ দুটো আপনা আপনিতে বুঝে এলো ঐশ্বর্যে। দীর্ঘক্ষণ পর উষ্ঠ জোড়া ছেড়ে দিল সে। জোরে জোরে হাঁপাতে লাগলো উৎসাহ। তার বেগতিক অবস্থা দেখে চোখ কামড়ে হাসে ঐশ্বর্য। টাওয়ালে চেপে রাখা হাঁচি দেখে নিঃসাতুর কঞ্চে বলে, ওহ রেড রোজ, ছেড়ে দাও না, আমাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে তোমার। লজ্জায় কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে উৎসাহ। মিনমিনে গলায় বলে উঠছে, আপনি প্লিজ সরুন, কেউ দেখলে খারাপ বলবে আমায়। আপনি আমাকে বদনাম করে দিচ্ছেন। উৎসাহ নরম গালে স্লাইড করতে করতে বলল, বদনাম তো তুমি প্রথম থেকে সুইটার, এখন না হয় আমার জন্য আরেকটু হলে। কথাটা অর্থ বুঝে না উৎসাহ। কিসের এত রাগ, কিসের বদনাম? ঐশ্বর্য উঠে গেল, আলমারি থেকে নিজের শার্ট প্যান্ট বের করে চেঞ্জ করতে লাগলো। উৎসাহ উঠে গেল, এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। সোনালি সূর্যের প্রথম কিরণগুলো আলতো ছোঁয়ায় জার্মানি সেই সকালে যেন নতুন জীবনের বার্তা বয়ে আনে। হিমশীতল বাতাসে মিশে আছে দূর থেকে আগত পাখির কুজন আর শহরের নির্মল রাস্তাগুলোতে ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে। হাসপাতালের গা গরম ছায়া ত্যাগ করে কেয়া হাঁটছে নিজের ঘরের দিকে। মুহূর্তে ক্লান্তি ও শারীরিক দুর্বলতার রেখা তার মুখমণ্ডলে লুকিয়ে থাকলো। চোখে আছে এক অদম্য আশার আলো। তার সাথে পুরো সময় ছিল জিসান আর রুদ্র। জিসান কথা বলেছে তার গ্রে মায়ের সাথে। রুদ্র রুমে এলো কেয়ার, দরজায় নক করে বলল, আসবো? কেয়া ঘাড় ফিরিয়ে দেখলো দরজার দিকে। কালো শার্ট, তার উপর ব্লেজার পরেছে। আসুন। রুমে ঢুকেই কেয়াকে সম্পূর্ণ অবলোকন করলো রুদ্র। কি একটা ভেবে সপাট থাপড় বসিয়ে দিল তার গালে। মাথা ফনফন করে ঘুরছে তার। ঘটনার আকস্মিকতা হতভম্ব কেয়া। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতটা টেনশন করছে সবাই? কেয়ার থেকে বয়সে 1 বছরের ছোট রুদ্র, অথচ কেয়াকে দেখে মনে হবে রুদ্রের সামনে সে বাচ্চা। হাউ ডিয়ার ইউ টাচ টু মি? ভুলে গেছেন আমি আপনার বড়? ভালো চাইলে চুপ করো ডিয়ার সিনিয়র, নয়তো আরেকটা পড়বে কানের নিচে। রুদ্র আচরণে অতবাক কেয়া। গালে জ্বলন, তার অন্তরের ব্যথা দুটোই অশ্রু হয়ে আঁখি বেয়ে গড়িয়ে পড়ছে। রুদ্র ভাবলেসীন ভাবে রুম থেকে বেরিয়ে এলো। সে আর থাকেনি, চলে গেছে হোম থেকে। কিছুক্ষণ পর এলো জেসান। কেয়াকে কাঁদতে দেখে বলে উঠল, ড্রামা কুইন, কাঁদছিস কেন? বিছানার উপর থেকে কুশন তুলে জিসানের মুখের উপর ছুঁড়ে ফেললো কেয়া। স্টুপিড, তোর জন্য আজকে এটা হয়েছে জিসান। আহামক বনে গেল জিসান। সে করলোটা কি? গার্ডেন থেকে মৃদু হাওয়ায় ভেসে আসছে সদ্য ফোটা ফুলের মিষ্টি সুবাস, যেন কোনো অনুভূতির সুরভিত চাদর ধীরে ধীরে ঢেকে দিচ্ছে পুরো প্রাসাদটাকে। জুই, বেলি আর রজনীগঞ্জের ঘ্রাণ মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় আবেশ। রাত এখন প্রথম প্রহরের আকাশে জ্যোৎস্না ঝরে পড়ছে নিঃশব্দে। প্যালেসের মার্বেল টেরেসে দাঁড়িয়ে আছে উৎসাহ সোনালী চাঁদের আলোয়। তার মুখমণ্ডলে পড়েছে এক অলৌকিক প্রাণবন্ত ভাব, চোখে একরাশ প্রশান্তি, ছোচে হালকা হাসির রেখা। আজকে তার আনন্দের দিন, কারণ ঐশ্বর্য বাড়িতে নেই। সেই সকালে ঐশ্বর্যের সাথে দেখা হয়েছিল উৎসাহ। তারপর ফর্মাল শার্ট প্যান্ট পরে বেরিয়ে গিয়েছে সে। পুরোটা দিন কি শান্তি শান্তি লাগছে তার। ঐশ্বর্য রিক চৌধুরী, এমন একটা নাম যেটাকে এক সময় ভীষণ ভালোবাসতো উৎসাহ। সে ছিল কিশোরী কন্যা, যৌবনে পা দেওয়া তখনও বাকি, কিন্তু ওই বয়সেই এক সুদর্শন সুপুরুষকে ভালো লেগেছিল তার ভাইয়া ঐশ্বর্য, যে কিনা তার খুব কাছে ছিল, যার কাছাকাছি গেলে এক রসলজ্জা ঘিরে ধরতো তাকে। কিন্তু সেই মানুষটাই যখন আঘাতে আঘাতে আহত করে, তারপর সবকিছু ছুঁড়ে ছুঁড়ে দূরে ফেলে দেয়, তখন কি আর তাকে ভালোবাসা যায়? হয়তো যায় না। আর না হলে উৎসাহ বোধহয় এখনো তাকে ভালোবাসে, তবে সেই ভালোবাসাটুকু চাপা পড়ে গেছে অভিমানে গড়ে ওঠা পাহাড়ের নিচে।
ভাবনায় মগ্ন উৎসাহ শিউরে ওঠে, খিচিয়ে বুঝে আসে আঁখি যুগল। হু হু করে শব্দে কেঁদে ফেললো মেয়েচা। গাধের ওড়না অবহেলা লুটিয়ে পড়ে নিচে, বলিষ্ঠ হাত জোড়া কোমর টেনে নিজের কাছে আনে তাকে। তার নগ্ন পেট স্পর্শ করে ঐশ্বর্যের বুকে। ইউ স্মেল লাইক মাইন বেব। কেঁপে উঠে উৎসার অন্তর, চোখের পাতা কাঁপছে তার, কম্পিত উষ্ঠ জোড়া বুঝে উঠছে। আপনি তো এমন ছিলেন না, তবে কেন এমন হলেন? পরক্ষণেই ব্যথা কুকে উঠল উৎসাহ, উদরে বলিষ্ঠ হাতে চাপে ব্যথা ছটফট করে মেয়েচা। আমি এমন হয়েছি, রিজন হচ্ছিস তুই রোজ। আমার এমন হওয়ার পেছনে তুই দায়ী। ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইটস হার্টিং বেবি। এভাবে বললে অনেক ফিলিংস আসে। উৎসাহ নিশ্চুপ, কি ভাবছে কে জানে, অথচ ঠিকই পিছিয়ে যাচ্ছে। এক পা দুপা করে পিছুতে পিছুতে চেপে গেল দেয়ালের সাথে। আটকা পড়েছে ঐশ্বর্যের হাতের বাঁধনে। ঐশ্বর্য নিশুচের হাতে একা ট্যারেসে, ঐশ্বর্যের সাথে রয়েছে সে। নজর গেল ট্যারেসে থেকে নামার দরজার দিকে, বন্ধ রয়েছে অবশ্য, সেটা করেছে ঐশ্বর্য। ঐশ্বর্য এগিয়ে এলো আরো কাছে, একদম উৎসার নিকটে, এতটা নিকটে যে তার নিঃশ্বাস উপচে পড়ছে উৎসার মুখের উপর। Shall I do something? চোখ তুলে ঐশ্বর্যের দিকে তাকায় উৎসাহ। আজ তার চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতা। সহসা দৃষ্টি সরিয়ে নিল উৎসাহ। তাকাবে না পাষণ্ড পুরুষের দিকে। ঐশ্বর্য চোখে হাসে, উপরের ঠোঁট দ্বারা নিম্নষ্ঠ কামড়ে ধরে। আবারও তাকাতে বাধ্য হয় উৎসাহ। তার দিকে দৃষ্টি রেখে নিচের দিকে ঝুঁকে পড়লো ঐশ্বর্য, হাঁটু গেড়ে বসে উৎসার সামনে। উৎসাহ তার চোখের দিকে তাকিয়ে আছে অপলক। ঐশ্বর্য হুট করে একটা কাণ্ড ঘটিয়ে বসে, কোমর চেনে মেয়েদের উদরে ঠোঁট ছোঁয়ায় তার। শিরে উঠে উৎসাহ, পরনে তার নেভি ব্লু কালারের লেডিস টি শার্ট আর জিন্স প্লাজো, গলায় পাতলা একটা ওড়না ঝুলিয়েছিল যা ইতিমধ্যে ফেলে দিয়েছে ঐশ্বর্য। দাঁত দিয়ে কামড়ে টি শার্টটা উপরে তুলে ঐশ্বর্য তার অনাকাঙ্ক্ষিত স্পর্শে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে উৎসাহ। তবুও থামে না ঐশ্বর্য, নগ্ন উদরে চুমনে চুমনে ভরিয়ে তোলে। তার এক স্পর্শে না চাইতেও নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসাহ। দেয়ালে মাথা ছিকিয়ে চোখ দুটো বুঝে সহ্য করে নেয়। কম্পিত যান হাতটি চলে যায় ঐশ্বর্যের গোছানো চুলগুলো খামছে ধরে। কন্ট্রোললেস ঐশ্বর্য বেগতিক স্পর্শে অস্থির করে তুলল উৎসাহকে, ভিজিয়ে দেয় উৎসার উদর ক্ষণে ক্ষণে। দন্ত তারা চিহ্ন তৈরি করে নিজের নামে। মিনিট 10 পর উঠে দাঁড়ালো নিজেই। উৎসাহ কাঁপছে তখনও, নত মস্তকে ফুট করে শব্দ করে কেঁদে ফেললো সে। ঐশ্বর্য হাসলো, ফিসফিসিয়ে বলল, Why are you crying, babe? কেন করছেন এমন, বলুন না। কি করেছি আমি? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? বলুন কিসে কষ্ট দিয়েছি। আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ঐশ্বর্যের গভীর চোখ দুটোতে লালচে হয়ে আসে রাগে। গজগজ করতে করতে টেরেস থেকে নেমে গেল। উৎসাহ দাঁড়িয়ে আছে ঠায়। কেন এমন করছে ঐশ্বর্য? তার কিছু জানে না উৎসাহ, কখনো জানতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে তার। কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে উৎসাহ ঐশ্বর্যকে জড়িয়ে ধরে বলতে, আপনি এমন করবেন না, কষ্ট হয় আমার। সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে ঐশ্বর্য। আজকে জরুরি মিটিং আছে তার। 3টে শিডিউল, তার মধ্যে 2টো কমপ্লিট করবে ঐশ্বর্য আর বাকি একটা করবে জুসান। দুপুর 2টা ছুঁই ছুঁই। সদ্য অফিসে পা রেখেছে কেয়া। কেয়াকে এখানের প্রায় সবাই চেনে, সে যে বসের ফ্রেন্ড হয় এটাও জানে। 2টো মিটিং শেষ করে কেবিনে এসেছে ঐশ্বর্য। কফি কাপে চুমুক দিতে দিতে ল্যাপটপে কি একটা দেখতে ব্যস্ত। কেবিনের ডোর ঠেলে ভেতরে এলো কেয়া। হ্যালো রি। চলে আয়, ড্রামা কুইন। চড়া হেসে ভেতরে প্রবেশ করে কেয়া। এখন কেমন আছিস? হাতের কি অবস্থা? হাতে ব্যান্ডেজ বাঁধা, মৃদু হাসলো কেয়া। I'm absolutely all right. Don't worry. দীর্ঘ শ্বাস ফেলো ঐশ্বর্য। ড্রয়ার থেকে সিগারেট বের করে টান দিল তাতে। ঠিক তখনই কেবিনে প্রবেশ করলো জেসান। হ্যালো ব্রো। ঐশ্বর্য আর কেয়া দুজনেই দরজার দিকে তাকালো। জিসান কেয়াকে দেখে তস্র পায়ে এগিয়ে এলো। কেয়ার মাথায় টোক্কা দিয়ে বলল, ড্রামা কুইন চলে এসেছি। ফান করবি না একদম। কেয়াকে রেগে যেতে দেখে হেসে ফেল জেসান। ওইদিকে গম্ভীর মুখ করে নিকোটিনের ধোঁয়া ছেড়ে চলেছে ঐশ্বর্য, দৃষ্টি তার থাই গ্লাসের উপরে। জিসান সিরিয়াস মুখে করে বলল, আচ্ছা ব্রো, সত্যি করে বল তো, মিস বাংলাদেশের সাথে কি চলছে? ঠোঁটে ঠোঁট চলছে, হাত অনেক জায়গায় চলছে, আর
শেমলেস ম্যান, জাস্ট শেমলেস। ঠোঁট কামড়ে হাসে ঐশ্বর্য। তার রেড রোজ তাকে কষ্ট দেবে, দুমড়ে মুচড়ে শেষ করে আবারও নিজের উষ্ণ ছোঁয়ায় জাগিয়ে তুলবে। তাকে বুঝতে হবে সে ঐশ্বর্য রিক চৌধুরী অবসেশন, আনহেলদি অবসেশন। জিসান 2 কাপ কফি দিয়ে যেতে বলেছিল, সার্ভেন্ট তাই করলো। কাপে চুমুক দিতেই সন্ধিহান কণ্ঠে সুত হয়। আই থিঙ্ক ইউ লাভ মিস বাংলাদেশি নো। লয়ার। আচ্ছা একটা কথা বল, উৎসাকে দেখলে ভেতরে ভেতরে তাপ অনুভব হয়? উষ্ণ উষ্ণ? ঐশ্বর্য বাঁকা হাসলো। কফি কাপ নিয়ে এসে আঙুলে ডুবিয়ে দেখলো খুব গরম কিনা। যখন বুঝলো খুব একটা গরম না, ঠিক তখনই জিসানের ট্রাউজার টেনে ঠেলে দিল পুরো কফিটা। চিৎকার করে উঠলো জিসান। ও শেট শেট শেট, আমার বংশ নির্বংশ করে দিল রেক। হেসে অবস্থা খারাপ ঘাড় মাসাজ করে বলল, এরকম তাপ আর উষ্ণতার কথা বলেছিলে না? ভবে জানি তোর জন্য আমার বংশ নির্বংশ না হয়ে যায়। বিকেলে রোদ নরম কম্বলের মতো ছুঁয়ে যাচ্ছে ছাদের প্রাচীরগুলো। পশ্চিম আকাশে রং লেগেছে সোনালি আর হালকা লালচে আভায় ভিজে উঠেছে আকাশের ক্যানভাস। ছাদে বসেছে একখানা চেনা আঁচড়। মাঝে মধ্যে বাতাসে উড়ে আসে পুরনো আম গাছের পাতার খসখস শব্দ। কেয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চুলে লেগেছে রোদ আর হাওয়া। পাশে বসে থাকা জিসান টিটপুনি কেটে হাসছে। অনেকগুলো খাবার আর শরবত নিয়ে নিকি আর উৎসাহ ছাদে চলে এসেছে। উৎসাহকে দেখেও না দেখার ভান করে বসলো ঐশ্বর্য। উৎসাহকে দেখে চড়া হেসে বলল, কেয়া। কিউটি গার্ল, ইউ আর লুকিং সো প্রিটি। কেয়ার মন্তব্যে আর চোখে উৎসাহের দিকে তাকালো ঐশ্বর্য। হলুদ পরিছে, হলুদ রঙের টপস আর স্কার্ট পরেছে, চমৎকার দেখাচ্ছে। লম্বা চুলগুলো আটকে রেখেছে বো ক্লিপ দিয়ে। অস্থির হলো ঐশ্বর্য। এই রোজ ইচ্ছে করি তাকে পাগল বানাচ্ছে। অস্থির ঐশ্বর্য উঠে গেল রকিং চেয়ারের থেকে, সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে যায়। আর চোখে তাকায় উৎসাহ। না, লোকটা নেই, কিন্তু কেন? আচ্ছা, তাকে কি পছন্দ করছে না সে? ইস, ঐশ্বর্য যে কেন এমন করে? রাত হয়ে এসেছে, একাকী রুমে বসে আছে ঐশ্বর্য। সম্ভবত সে ড্রাগস নিয়েছে, তাই তো বারংবার হাতের উল্টো পিছে ঘুরছে নাকে। একাংশ ভিজে জবজবে অবস্থা। খাওয়া দাওয়া শেষে লাইট অফ করে দিয়েছে আফসানা পাটোয়ারি। ওনাকে হাতে হাতে সাহায্য করেছে উৎসাহ। মামি, আমি কাল সকালে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আফসানা পাটোয়ারি। তৃষ্ণা নিয়ে তাকালেন আফসানা পাটোয়ারি। হঠাৎ ফ্রেন্ডের সাথে দেখা করবি কেন? কি গোল পাকাচ্ছিস? আরে আমি কলেজে ভর্তি হওয়া নিয়ে কথা বলবো, কাল একবার যাব। এত করে কি হবে? হ্যাঁ, সেই তো আমাদের ঘাড়েই বসে খাচ্ছিস। ঘন কালো মেঘে ছেয়ে গেল উৎসার উজ্জ্বল মুখশ্রী। প্লিজ মামি, না করো না। প্রত্যুত্তরে কিছু বলল না আফসানা পাটোয়ারি। নিজের কাজ শেষে চলে গেলেন রুমের উদ্দেশ্যে। উৎসাহ নিজেও লাইট অফ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। নিজের রুমে যেতে হলে ঐশ্বর্যের রুম পেরিয়ে যেতে হবে। এগুতে গিয়ে লক্ষ্য করলো ঐশ্বর্যের রুমে এখনো আলো জ্বলছে। কিঞ্চিত ভরকালো উৎসাহ। ঐশ্বর্য কি এখনো জেগে আছে? মনের মধ্যে জেগে উঠেছে এক সুপ্ত বাসনা। খুব করে ইচ্ছে করছে উকি দিয়ে দেখে যেতে ঐশ্বর্য কি করছে। নিজেকে আর ধরে রাখতে পারলো না উৎসাহ। পা বাড়িয়ে উকি দিয়ে দেখলো রুমের ভেতর ডিভানের উপর বসে আছে ঐশ্বর্য। এক পা লম্বাভাবে ছড়িয়ে আছে এবং অন্য পা গুটিয়ে নেয়া। ক্রমশ উৎসাহ ভেজাচ্ছে সে। চোখ দুটো বুঝে আছে। উৎসাহ চমকালো। সে কি অসুস্থ? কথাটা মস্তিষ্কে আসে হনুনি ভিতরে প্রবেশ করলো। কি হয়েছে আপনার? এই অশুভ রিক চৌধুরী, ঠিক আছেন আপনি? কি হলো বলুন। চোখ মেলে তাকালো ঐশ্বর্য। দৃষ্টি তার উৎসার স্নিগ্ধ মুখপানে। ধক করে উঠলো বুকের ভেতর তার। এই মেয়েটা কেন এসেছে এখানে? আচ্ছা, ঐশ্বর্য যদি এখন বেসামাল হয়ে তাকে চেপে ধরে, কিছু করে ফেলে, নিজের কন্ট্রোল হারিয়ে আদর করে ফেলে, তখন কি করবে এই মেয়ে? বারবার ঢোক গেলার ফলে অ্যাডমাস অ্যাপল কেঁপে উঠছে ঐশ্বর্যের। দৃষ্টি নিবদ্ধ করে আছে উৎসাহ সেখানে। খুব করে নিজের ভেতর এক অদ্ভুত ঝড় অনুভব হচ্ছে। আঙুল বাড়িয়ে অ্যাডমাস অ্যাপল ছুঁয়ে দিল উৎসাহ। চট করেই তার হাতটা চেপে ধরে ঐশ্বর্য। টেনে আনে নিজের কোলে। দুপা ছড়িয়ে বসে উৎসাহ। কাঁপছে তার সর্বাঙ্গ। মনে হচ্ছে দেহ অসাড় হয়ে আসছে। কাপা কাপা গলায় পড়ল। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। ঠোঁট কামড়ে হাসলো ঐশ্বর্য। সে যে কন্ট্রোললেস হচ্ছে। আমি বলেছিলাম আমার রুমে আসতে। কেন এসছিস? এসে আবার ড্রামা করছিস? আমি তো দেখতে এসেছি
কি কি দেখবে বেব, বলো আমাকে, সব দেখাবো। কথাটা শুনে লজ্জা আড়ষ্ট হয়ে উঠে মেজা উঠে যেতে চায় কোল থেকে, কিন্তু তাকে চেপে ধরে রেখেছে ঐশ্বর্য। ডোন্ট মুভ, আমার অন্য কিছু ফিল হচ্ছে। কিছু সময়ের জন্য বসে থাক সুইটহার্ট। থমকে গেল উৎসার। কিসের ফিল পাচ্ছে সে? পরক্ষণে মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে সবটা খোলাসা হয়ে গেল। আরেক দফা লজ্জায় গুটিয়ে গেল সে। প্লিজ আমায় উঠতে দিন ভাই। ঐশ্বর্য ছুকে এলো, কামড়ে ধরে উৎসার উষ্ঠ যুগল। দীর্ঘ সময় এক চুম্বন করে আবারও সরে আসে। হাঁপিয়ে উঠে উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া, আই এম নট ইউর ব্রাদার, ফাকিং রবিশ। রীতিমতো পাথরের মূর্তি বনে গেছে উৎসাহ। ঐশ্বর্য ডিবারে মাথা এলিয়ে দেয়। ঐশ্বর্য অস্ফুট স্বরে গোঙাতে গোঙাতে বলে, ফিল করছিস রোজ? আমি অস্থির হয়ে আছি, নিড সামথিং। ঐশ্বর্যের অবস্থা ধরতে পারছে, উঠে গেল সহসা। বাইরে গিয়ে দ্রুত জলপট্টি নিয়ে এলো। জ্বর চলে এসেছে লোকটার। তুই আমাকে এত কষ্ট কেন দিয়েছিস জান? কেন এমন করলি? জ্বরে করে ঐশ্বর্যের বলা কথাটা শুনে কিছুটা অবাক হল উৎসাহ। সে কি করেছে? কি করেছি আমি, বলুন প্লিজ। তুই তুই ছেলেকে জড়িয়ে ধরেছিলি, কেন সে তোকে টাচ করবে বল, কেন? উৎসাহ যেন আকাশ থেকে পড়লো। কাকে জড়িয়ে ধরেছে সে? কাকে জড়িয়ে ধরেছি বলুন না প্লিজ। ঐশ্বর্য ঘন ঘন নিঃশ্বাস নিচে, কণ্ঠ জড়িয়ে আসছে তার। উৎসাহ খুব করে জানতে চায় কিসের জন্য ঐশ্বর্য তার উপর এত রেখে আছে। রিফাত, রিফাত কেন টাচ করেছে বল, বল না রোজ। আরেক দফা চমকে উঠে উৎসাহ। রিফাতের জন্য ঐশ্বর্য তাকে ভুল বুঝেছে, কিন্তু এটি কিভাবে সম্ভব? সে কিভাবে এত বড় ভুল বুঝতে পারে? এই সামান্য একটা জিনিস নিয়ে তাদের মধ্যে এত বড় ভুল বোঝাবুঝি চলছে। আকস্মিক উৎসাহকে চেনে বুকে এনে ফেল ঐশ্বর্য। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ঐশ্বর্য, পরপর গলায় ভাজে কামড় বসালো। ব্যথা কুকিয়ে উঠলো উৎসাহ, কিন্তু ঐশ্বর্য ছাড়লো না। I need you badly, Red Rose. I need you. I just can't control myself. দূরে দূরে বুক কাঁপে উৎসাহ। ঐশ্বর্য হুঁশিয়ারি একদম যা তা করতে পারে সে। তাকে এই মুহূর্তে শান্ত করে ভীষণ প্রয়োজন। শান্ত হন প্লিজ। তাহলে শান্ত করে দে। চোখে চোখ রাখলো ঐশ্বর্য। উৎসাহ শুক্র ঢোক গেল। ধীর গতিতে মুখটা একটুখানি এগিয়ে উষ্ঠ স্পর্শ করায় ঐশ্বর্যের কপালে। পরক্ষণে তাকে বুকে চেনে দুহাতে জড়িয়ে ধরে। একটু শান্ত থাকুক অসভ্য রিক চৌধুরী, না হলে যে তাকে অশান্ত করে তুলবে সে। উষ্ণ ছোঁয়া পেয়ে বাচ্চাদের মতো বুকে মুখ গুজে দিল ঐশ্বর্য। শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে উৎসাহকে। ছেড়ে দিলেই পুচি হারিয়ে যাবে তার রেড রোজ। সকাল সকাল জগিং করতে বেরিয়েছে কে? দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে মেচা। ক্লান্ত হয়ে বেঞ্চে বসলো। ঠান্ডা পানির বোতলটা বের করে খেতেই যাবে, ঠিক তখনই কোথা থেকে রুদ্র উড়ে এসে টান দিয়ে নিয়ে নিল বোতলটা। রুদ্রকে এই সময়ে দেখে অবাক হলো কে, সাথে রাগও হচ্ছে তার। কি হলো এটা? কি হলো? তুমি আমার পানির বোতল নিলে কেন? বাঁকা হেসে পানিটা খেয়ে নিল রুদ্র। খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ না? নাক বোচা করে তাকালো কেয়া। ছেলেটা দেখতে বড় হ্যান্ডসাম, একদম ক্রাশ করার মতো, কিন্তু তাকে হাট করেছে এই ছেলে। দেখো, আমি ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে একদম ফাইট করবে না। হো শব্দে হেসে উঠল রুদ্র। মেচো পচো আতুরে রেগে গেলে তো পুরোই আগুন। দেখো মিস সিনিয়র, তোমাকে দেখার পর থেকে আমার বুকে ব্যথা হয়। থতমত খেয়ে গেল কেয়া। কি বলছে এই পুরুষ? এক পা এগিয়ে এলো রুদ্র। আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে ফেললো কেয়ার নাকে জমে থাকা খামির কণা। আই থিঙ্ক তুমি সবচেয়ে কিউট একটা বার্ড। হেই, তুমি কি আমার সাথে ফ্ল্যাটিং করছো? ইয়েস। চোখ টিপে বলল রুদ্র। কেন জানে হঠাৎ করে ভীষণ লজ্জা লজ্জা লাগছে কেয়ার। অন্য সময় তো সে অন্যদের সাথে ফ্ল্যাটিং করে, সেখানে রুদ্রের মতো হ্যান্ডসাম বয় তার সাথে ফ্ল্যাট করছে। পরক্ষণে মনে পড়ে গেল সেদিনের কথা, রুদ্র তাকে হার্ট করেছে। স্টুপিড বয়, আমি এখনো ভুলিনি ইউ হার্টিং মি। আমার থেকে দূরে থাকবে। রাগ নিয়ে নিজের পানির বোতল টান দিয়ে টেনে নিল কেয়া। হন হরিয়ে বেরিয়ে যেতে লাগলো রুদ্র ঠোঁট টিপে হেসে উঠল। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই। গাছের পাতাগুলো নীরব, রোদ চকচক করছে। ধুলো জমে থাকা বাতাস রোদে চিকচিকে কণা নাচতে লাগলো বোধহয়, যেন অস্বচ্ছ অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে।
জায়গাটা ধুলো মাখা আবার স্যাঁতস্যাঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। ঘুমন্ত ঐশ্বর্য জেগে উঠেছে, শরীরটা কাঁপছে, তার জ্বর ছেড়েছে সবে। ঘুম থেকে উঠে নিজের কাছে উৎসাহকে দেখে পিলে চমকে ওঠে তার। গুটিসুটি মেরে তার বুকে ঘুমিয়ে আছে মেয়েটা। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে এই রাতের কথাগুলো স্মরণে এলো তার। ঐশ্বর্যকে প্রথমবার নিজে থেকে কপালে চুমু খেয়েছে, বুকে আঁকড়ে ধরেছে সে। ঐশ্বর্য ঘন লম্বা নিঃশ্বাস নিল, অবলোকন করলো ঘুমন্ত উৎসাহকে। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে উৎসাহ, ফলস্বরূপ তার পরনে গেঞ্জিটা উপরে উঠে এসেছে নগ্ন উদর স্পষ্ট ঐশ্বর্যের সামনে। তাকে দেখে শরীরে এক ধরনের বিদ্যুৎই খেলে গেল ঐশ্বর্যের। নেশা নেশা ধরেছে, তার কন্ট্রোল হারাচ্ছে সে। ঝুঁকে এলো উৎসার উদরে, পরপর ঠোঁট ছোঁয়া সেখানে। ঐশ্বর্যের কাতর ভরা স্পর্শে ঘুম ছুটে যায় উৎসাহ। পিটপিট করে চোখে তাকানোর চেষ্টা করলো, চোখাচোখি হয় দুজনা। ঐশ্বর্য আর একটু বেশিমান হলো, ফেঁচা ফেঁচা করে দেয় তার নগ্ন উদর। নিঃশ্বাস ভারী হয়ে আসে উৎসাহ, উঠানামা করছে বুকের ভেতর। ঐশ্বর্য হাসলো, নাক ঘষে উদরে ফিসফিসিয়ে পড়ল, I think I'm really very hot. এতটা হট যে রেড রোজ নিজে থেকে সে আমার সাথে শুয়েছে। থতমত খেয়ে গেল উৎসাহ। চোখেতে ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে বিছানা সরিয়ে দিয়ে উঠে বসলো বিছানায়। Cool down, babe. এত প্যানিক করার কিছু হয়নি। উৎসাহ থাকতে পারছে না, তড়িৎ গতিতে রুম থেকে বেরিয়ে গেল হু হু শব্দে। হেসে উঠলো ঐশ্বর্য। Oh God, এমন রেড রোজ লজ্জাও পায়। ইস, I just feel hot. ঐশ্বর্য ঘাড় মাসাজ করলো, ফুলফুলি লাগছে আজ, একটু রাগ লাগছে না তার রোজের উপর। সকাল সকাল ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল ঐশ্বর্য আর মনিকা চৌধুরী দুজনেই। আফসানা পাটোয়ারি আজ নিকিকে নিয়ে শপিং এ যাবে বলে ভাবছে, বাড়িতে একা থাকবে উৎসাহ। তবে তার ইচ্ছে নেই শপিং এ যাওয়ার। কাল রাতে ঠিকভাবে ঘুম হয়নি, সেটাই করবে, মানে ঘুমোবে। যেমন ভাবনা তেমন কাজ। নিকি আর আফসানা পাটোয়ারি বেরিয়ে যেতেই উৎসাহ চৌধুরী প্যালেসে সদর দরজা লক করে দিল। ঐশ্বর্য সবে মিটিং রুম থেকে কনফারেন্স শেষ করে এসেছে। হঠাৎ করেই মনে হলো বাড়ির সিসি ক্যামেরার কথা। মনটা আজ সকাল থেকে তার রেড রোজ করছে। মৃদু হেসে ল্যাপটপ অন করলো ঐশ্বর্য। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। কিচেনে ক্যামেরা দেখলো ঐশ্বর্য, না সেখানেও নেই উৎসাহ। মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি খেলে গেল ঐশ্বর্যের। ঠোঁট কামড়ে হাসলো সে। অন করলো উৎসার বেডরুমের সিসি ক্যামেরা। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে উৎসাহ, ক্লান্ত দেখাচ্ছে তাকে। ভেজা চুল মুছে টাওয়াল খুলে ফেললো ছট করে। সহসা আটকে উঠে ঐশ্বর্য। উৎসাহকে দেখে চোখ দুটো তার ছানা ভরা অবস্থা। তবে একটু সময়ের জন্য দৃষ্টি সরালো না সে। উৎসাহ জামা জড়ালো নিজের গায়ে, ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। কি একটা ভেবে টিভি অন করলো। মাই ফলস মুভিটা চলছে, সেটা দেখে রীতিমতো বিস্মিত নয়নে তাকালো উৎসাহ। ছট করে টিভিটা অফ করে দিল। ছি, ওরা কি নির্লজ্জ, এইভাবে খোলা সমুদ্রের ধারে কি সব করছে। উৎসার চুপসে যাওয়া মুখখানি ক্যামেরা দেখে ছোট চেপে হাসছে ঐশ্বর্য। রোজ তার কি কি করে দেখতে চায় সে। উৎসাহ আবার ইচ্ছে করলো টিভিটা অন করতে, কাপা কাপা হাতে অন করলো সে। আবারও সেই দৃশ্যগুলোই দেখছে। চোখের পাতা কাঁপছে তার, দেহে মৃদু কম্পন খেলে গেল। ঐশ্বর্য দেখছে উৎসার পরিবর্তন, মেয়েটা কেমন শিরে উঠছে। মাই ডিয়ার ইনোসেন্ট রেড রোজ না কি এগুলো দেখছে? সুইটার্ট, একবার বললেই হয়, আপনাকে লাইভ সব দেখাতাম করে। ব্রো, ভাবনা ছেদ পড়লো ঐশ্বর্য। হনহনিয়ে ভেতরে ঢুকে গেল জিসান। ব্রো সাজেশন চাই। হোয়াট সাজেশন? কিসের? ব্রো গিভ মি এ সাজেশন ইয়ার। আমি কিভাবে অ্যাংরি বার্ড পটাবো? ও, তাহলে এই ম্যাটার। ব্রো প্লিজ ব্রো, ডু সামথিং। আমার অ্যাংরি বার্ড। হ্যাংরি বার্ড আজকে শপিং করতে গেছে। চাইলে তুই গিয়ে তোর পছন্দের মতো ড্রেস কিনে দিতে পারিস। আই থিঙ্ক না করবে না। থ্যাংক ইউ সো মাচ ব্রো। আয় তোকে চুমু খাই। ইয়াক, আমি তোর মতো না, আমি একটা পুরুষ। ঐশ্বর্যের কথায় নিজেও আশ্চর্য হলো জিসান। তাহলে তোর কি আমাকে মেয়ে মনে হয় ব্রো? অফকোর্স, এনি ডাউট? Shame on you, man. জিসানের সাথে মস্করা করে সেই লাগছে ঐশ্বর্যের। আজকের দিনটাই চমৎকার লাগছে তার কাছে। শপিং মলে রয়েছে নিকি আর আফসানা পাটোয়ারি। আফসানা পাটোয়ারি নিজের পছন্দ মতো জামা কাপড় দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে নিকি খুঁজে পাচ্ছে না সে কি থেকে কি নেবে বা কি পরবে। একটা দোকানে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘাড়ে তপ্ত নিঃশ্বাস পড়তেই হকচকে গেল নিকি। Angry bird?
জিসান, আপনি এখানে? ইয়েস, ভাবলাম শপিং করিয়ে দিই। তাই? তা হঠাৎ কেন মনে হলো শপিং করিয়ে দেওয়ার কথা? ভাবছি আমি ইদানিং বড্ড গার্লফ্রেন্ডের অভাব ফিল করছি, সেই জন্য তোমাকে শপিং করিয়ে মনটা ঠান্ডা করতে চাই। সোচালো দৃষ্টিতে তাকালো নিকি। এত বড় সাহস! তার সামনে দাঁড়িয়ে কিনা তাকে বলছে গার্লফ্রেন্ডের অভাব বোধ করছে। তাহলে আমাকে কেন শপিং করিয়ে দিবেন? যান গিয়ে গার্লফ্রেন্ড খুঁজে নিন, তারপর তাকে শপিং করিয়ে দিবেন। নিকি তেতে উঠলো। বেশ ভালোই বুঝতে পারছে জিসান কি ভেবে অনেকটা সাহস সঞ্চয় করে ডান হাতে স্পর্শ করে নিকের আকস্মিক স্পর্শে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় নিকে। এটা কি করছেন জিসান? হাত ধরেছি, পরের বার জড়িয়ে ধরার চেষ্টা করব। তোমার নাম ঠিকই দিয়েছি, অ্যাংরি বার্ড। কথায় কথায় রাগ করে। বোধ হয় খানিকটা লজ্জা পেল নেকে। জিসান তাকে নিয়ে ভেতরে একটা মলে গেল। সেখানে থেকেই পছন্দের একটা ড্রেস কিনে নিল। সাদার মধ্যে ওয়েস্টার্ন ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে নিকের। থ্যাংক ইউ মিস্টার ফাসিল, ড্রেসটা আমার পছন্দ হয়েছে। ছোট বেঁকে হাসলো জিসান। তখনই শপিং শেষে বেরিয়ে এলো আফসানা পাটোয়ারি। আরে জিসান, তুমি এখানে? হ্যালো আন্টি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কি করছো? নিকি আর জিসানকে একসাথে দেখে সন্ধিহান দৃষ্টিতে তাকালো আফসানা পাটোয়ারি। জিসান সেটা বুঝতে পেরে কিছুটা দূরে সরে গেল। এই তো আমি একটু শপিং করতে এসেছিলাম, এসে দেখি নিকি দাঁড়িয়ে আছে। জিসানের কথা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না আফসানা পাটোয়ারির নিকটে। ঠিক আছে, তাহলে তুমি শপিং করো, আমাদের তো শপিং শেষ, আমরা বরং যাচ্ছি। নিকিকে এক প্রকার টেনে নিয়ে চলে গেলেন আফসানা পাটোয়ারি। ছোট ফুলিয়ে দাঁড়িয়ে আছে জিসান। এই ভদ্রমহিলা হচ্ছে জিসানের প্রেমের একমাত্র ভিলেন। ধুর, একটু প্রেমও করতে পারি না। এমনি চললে তো আমার ছেলে জন্ম নিতে নিতে রিকের মেয়ে হয়ে যাবে, তখন আমি কাকে আমার ছেলের বউ বানাবো? শিট। তুষারপাত হচ্ছে, রাস্তাঘাট রীতিমতো বরফ কণার নিচে চাপা পড়েছে। ফায়ার বক্সে আগুন জ্বলছে। সেখানে এক পাশে বসে আছে উৎসা। উৎসা নিচ থেকে বসে নেই, ঐশ্বর্যকে জোরপূর্বক বসিয়ে রেখেছে। কাউচের ওপর উৎসাকে বসিয়ে তার কোলে জোরপূর্বক মাথা রেখে শুয়ে আছে ঐশ্বর্য। এই তো মিনিট 10 হলো ঐশ্বর্য বাড়িতে ফিরেছে। পুরো প্যালেস খালি, এখনো কেউ ফিরেনি। তারা প্যালেসে ফিরে উৎসাকে জোরপূর্বক কোলে বসিয়ে নিয়েছে ঐশ্বর্য। তার হঠাৎ আগমনে বিভ্রান্তিতে পড়ে গেল উৎসা। তার উপর কোলে বসে অস্বস্তি হচ্ছে তার। আপনি এত শেমলেস কেন? কারণ শেম বলতে আমার মাঝে কিছু নেই, তাই আমি শেমলেস ম্যান। আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? উৎসার নরম গালে নাক ঘষে ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, ইউ আর মাই অবসেশন, যেটা চাইলে আমি ছাড়তে পারি না। আশ্চর্যের ন্যায় নেত্র পলক ছাপটায় উৎসা। কি বলেন? যা শুনলে। উৎসা কিছু বুঝে ওঠার আগেই ঐশ্বর্য আচমকা শার্ট খুলে উদম গায়ে উৎসার কোলে মাথা রাখলো। মৃদু চমকে উঠলো উৎসা। অসভ্য রিক চৌধুরী, উঠুন। শ্শ্, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ শব্দটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো উৎসার। ঐশ্বর্য কি তাকে সত্যি বলল তাকে যে উৎসা তার স্ত্রী? কি বলেন আপনি? ওপাশ থেকে আর কোনো জবাব এলো না, কিন্তু উৎসাহ খুব করে চাইছিল ঐশ্বর্য তাকে বলুক, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। ঐশ্বর্য চোখ বুঝে তখনও উৎসার বলে শুয়ে আছে। উৎসাহ আইটাই করে শুধোয়, ইউ লাভ মি? হুম। ইউ লাভ মি? নো, সত্যি? আই ডোন্ট নো, বাট তুমি তো খুব টানো। সরুন বেহায়া পুরুষ, একদম আমার কাছে আসবেন না। হুম, চুপচাপ থাকো, নাহলে শরীর যা বলছে সেটাই করবো। তখন মনের কথা ছেড়ে দেব না কিন্তু। উৎসাহ চুপ করে গেল। এই পুরুষ কি? দেখুন, সরুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। ঐশ্বর্য মুখ তুলে তাকায়, কিছুটা উঁচিয়ে কপালে ছোট ছুঁয়ে রাখে। উৎসাহ আরেক দফা চমকে উঠছে, তৎক্ষণাৎ লাফ দিয়ে সরে গেল। ঐশ্বর্য ওইভাবেই কাউচের উপর শুয়ে আছে। ছি, অসভ্য রিক চৌধুরী, আমাকে বিনা অনুমতিতে ছোঁয়ার সাহস হলো কি করে আপনার? ঐশ্বর্য হামি তুলে বেশ আয়াস করে উঠে বসলো। ইউ স্টুপিড রোজ, আমার অনেক সাহস আছে, সামনে আরো দেখতে পারবে। মুখ ভার করে ভেতরে চলে গেল উৎসাহ। বাজি পুরুষ, দুষ্ট পুরুষ তাকে একটু ভালোবাসে না, সবসময় এমন করে। বছর 5 আগে বাংলাদেশ।
ভোরের আলো ফুটতে তন্দ্রা কেটে যায় ওছার উকি দিয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করলো বাইরের আবহাওয়া। তবে এভাবে ভেতর থেকে বোঝার উপায় নেই বাইরের পরিবেশ আপাতত কেমন। স্নিগ্ধ সকাল, মৃদু মন্দ হাওয়া বইছে, আকাশে পাড়া কখনো উজ্জ্বল তো কখনো আধারে ঢেকে যায়। নীল আকাশে মাঝে মধ্যে মেঘের ফেলা ভেসে যাচ্ছে, তার উপর পাখিরা মন খুলে যেন গান ধরেছে। উৎসার বয়স কত হবে? সবে 16 বছর বয়স, সদ্য সদ্য যৌবনে পা রেখেছে মেয়েটা। এই যে ক্লাস 10-এ পড়ছে, সামনের বছরে তার এসএসসি পরীক্ষা, তারপর কলেজে উঠে যাবে। সকাল সকাল স্কুলের জন্য তৈরি হয়ে গেছে উৎসা। খাবার টেবিলে বসতেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ঐশ্বর্য রেখ চৌধুরী। শক্তপোক্ত দেহের এক পুরুষ, যার বয়স সবে 24 বছর। বাবা শহীদের এবং নিজের ব্যবসা দুটোই সামলাইছে। একত্রে খাবার খেতে বসেছে দুজনেই। ঐশ্বর্যকে দেখেছে উৎসাহ, মুগ্ধ নয়নে তাকে আছে, তার দৃষ্টি সরতেই চাইছে না এই পুরুষ, সে তার ভোজ্য আদরের ভীষণ প্রিয়। উৎসাহকে এমন ভাবে তাকাতে দেখে চোখ রাঙালো ঐশ্বর্য। চুপচাপ খাও, এবার স্কুলে যেতে হবে। ধমকে লজ্জা পেয়ে গেল ওছা, চুপচাপ খেতে শুরু করলো। খাওয়া শেষ হতে ঐশ্বর্য গাড়ির কাছে গেল। ঠিক তখনই নেমে এলেন শহীদ। শহীদকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল ঐশ্বর্য। ওনার সাথে ঐশ্বর্যের খুব একটা ভালো সম্পর্ক নয়। আর না, মনিকা চৌধুরী ঐশ্বর্যের মা, ওনাকে ওনার সাথে থাকে। উঠে এসো, স্কুলে ছেড়ে দিচ্ছে। কিশোরী মেয়ের অন্তর কেঁপে উঠে ঐশ্বর্যের সাথে এক গাড়িতে যাবে বলে কি লজ্জায় না লাগছে উৎসার। আপনি চলে যান ভাইয়া, আমি যেতে পারবো। ঐশ্বর্য বোধহয় কথাটা মোটেও পছন্দ হলো, নির্বিকার ভঙ্গিতে বলল। আসতে বলেছে। উৎসাহ না করতে পারলো না। ঐশ্বর্যের ওই ভয়ঙ্কর দৃষ্টির দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। চুপচাপ উঠে বসলো গাড়িতে। আজ সাদা কালো রঙের একটা থ্রি-পিস পরেছে উৎসাহ, বেশ পরিপাটি আর গোছানো লাগছে। ঐশ্বর্য আজ চোখে দেখে উৎসাহকে। হঠাৎ কি ভেবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামিয়ে দেওয়াতে ভীত নয়নে তাকালো উৎসাহ ঐশ্বর্যের মুখপানে। কি হয়েছে ভাইয়া, গাড়ি থামালেন যে? রাগে ফুঁসছে ঐশ্বর্য। ডেস্কে রাখা টিস্যু পেপার টেনে এগিয়ে গেল, দিল উৎসার দিকে। স্কুলে যাচ্ছিস? কোনো ফ্যাশন শোতে নয়। শত লিপস্টিক লাগানোর কারণ দেখতে পাচ্ছি না আমি। থতমত খেয়ে গেল ওঝা। কাপা কাপা হাতে টিস্যু পেপার নিল। ঐশ্বর্য ইশারা করলো মুছে ফেলতে। না চাইতো লিপস্টিকটা মুছে ফেলে ঐশ্বর্য। তৎক্ষণ টান দিয়ে পেপারটা নিয়ে নিল ঐশ্বর্য। কিছুক্ষণের মধ্যেই স্কুলের সামনে চলে এলো তারা। উৎসাকে নামিয়ে দিতে তস্ত্র পায়ে ভেতরে প্রবেশ করলো উৎসা। ঐশ্বর্য বাঁকা হাসলো, হাতে থাকা টিস্যু পেপারটায় ঠোঁট ফিসফিস করলো। You smell like mine, Red Rose. I just cannot control myself. প্লিজ তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। স্কুলে প্রবেশ করতেই দূরে দেখলো রিফাত দাঁড়িয়ে আছে। রিফাত তার বন্ধু হয়, ভালো বন্ধু বলতে গেলে। কি অবস্থা উচ্চা, কেমন আছো? এই তো ভালো। চলো, ক্লাসে দেরি হচ্ছে, ক্লাসে যাই। রিফাত আর উৎসা দুজনেই ক্লাসে চলে গেল। ঐশ্বর্য নিজের অফিসে গেল। নতুন নতুন অফিসে জয়েন করেছে সে ইদানিং। শহীদের শরীরটা বচ্চ খারাপ যাচ্ছে, তাই ঐশ্বর্য এখন থেকে অফিসে জয়েন করেছে। টুং টুং শব্দে মুঠোফোনটা বেজে উঠলো তার। স্ক্রিনে ভেসে উঠে জিসানের নাম, বেস্ট ফ্রেন্ড জিতার। হ্যালো, বলো। ব্রো, তুই কবে জার্মানি আসবি ইয়ার? কিন্তু আমি ভীষণ মিস করছি। আমি কি তোর গার্লফ্রেন্ড যে আমাকে মিস করছিস? তুই আমার গার্লফ্রেন্ড হতে যাবি কেন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, বলছিলাম। কিন্তু ব্রো, আই নিড একটা আদর আদর গার্লফ্রেন্ড, যাতে তোকে আর মিস না করি। ছি জিসান, শেমলেস ম্যান। জিসানের ডায়লগ তাকে দিচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্যরা ফাঁকা হয়ে গেল। আমার ডায়লগ আমাকে দিচ্ছিস? তাও আবার শেমলেস ম্যান আমাকেই বলছে, আমি নাকি শেমলেস? রেক। টুকুস করে ফোনটা রেখে দিল ঐশ্বর্য। চুপচুপ বৃষ্টি ঝরে পড়ছে। অবশেষে দেখা মিল বর্ষা মৌসুমের। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানানো হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। চুপচুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। ঐশ্বর্য অফিস থেকে বেরিয়ে পড়েছে। বাড়ির সামনে গাড়ি আসতে কিঞ্চিত অবাক হলো ঐশ্বর্য। তার সামনে বাইক থেকে নামছে উৎসাহ, সাথে আছে আরেকটা ছেলে। উৎসাহ তাকে হাত নাড়িয়ে বিদায় দিল। রাগে চোয়াল শক্ত হয়ে এলো ঐশ্বর্যের। কি হয়েছে ছেলেটা?
যেখানে উৎসাহকে বাইকে করে নিয়ে এসে বাড়িতে রেখে গিয়েছে? সন্ধ্যা হয়ে এসেছে। আফসানা পাটোয়ারি, শহীদ, নিকি এবং রুদ্র, সাথে উৎসাহ সবাই একত্র খেতে বসেছে। ঐশ্বর্যকে ডাকা হয়েছে কয়েকবার, কিন্তু জবাবে এসেছে সে খাবে না। হঠাৎই ঐশ্বর্যের রাগের কারণ বোধগম্য নয় কারো। খাওয়া দাওয়া শেষে সবটা গুছিয়ে রাখলো আফসানা পাটোয়ারি। আফসানা ঘুমাতে যাওয়া মাত্র চুপি চুপি বেরিয়ে এলো উৎসাহ। ঐশ্বর্যের পছন্দের এগ ফ্রাইড রাইসটা বের করে গরম করে নিল। সেই সকালে খেয়েছে সে, অফিসে আদতে খেয়েছে কিনা তা নিয়ে বড় চিন্তিত উৎসাহ। নিজের অবাধ্য কিশোরী মনকে বেঁধে রাখতে পারলো না। খাবার গরম করে ভাত চিপে চিপে এগোতে লাগলো ঐশ্বর্যের রুমের দিকে। দরজাটা প্রথম থেকেই খোলা আছে। উৎসাহ ফিসফিসিয়ে ডাকলো, ঐশ্বর্য ভাইয়া আসবো? তড়ক করে মস্তিষ্ক সজাগ হলো ঐশ্বর্যের। উৎসাহ দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে তার। কেন এসছো এখানে? কে চাই? অনুমতিবিহীন ভিতরে চলে এলো উৎসাহ। আপনি খাননি তো, তাই আপনার জন্য খাবার নিয়ে এসেছি। খাবো না আমি, রুম থেকে বের হও। মুখ ভার হলো উৎসাহ, চট করে বসে পড়লো ঐশ্বর্যের পাশে। কেন খাবেন না? এই যে আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে এসেছি, দেখুন। রাগে ফুঁসে উঠেছে। প্লেট নিয়ে টেবিলের উপর রেখে দিল ঐশ্বর্য। দুহাত পিছমোড়া করে চেপে ধরো উৎসাহ। ঐশ্বর্যের স্পর্শে চমকে উঠলো উৎসাহ। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। কি করছেন ভাইয়া? ছেলেটা কে? হ্যাঁ, এত সাহস হলো কি করে বাইকে করে দিয়ে যায়? আর তুই কেন উঠলি রোজ? কেন বাইকে উঠলি? আশ্রমে আমার বন্ধু, শুধু ভালো বন্ধু, আর কিছুই না। সত্যি বলছি, আর কিছু না। অশান্ত ঐশ্বর্য যেন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেল। ছেড়ে দিল উৎসার হাত। প্লেট নিয়ে বেরিয়ে যেতে চাইলো উৎসাহ, কিন্তু তার পূর্বেই ঐশ্বর্য ওড়না টেনে ধরে তার। খাইয়ে দে আগে, তারপর যাবি রেড রোজ। ভীত নয়নে তাকালো উৎসাহ। শুকন ছোট জোড়া কাঁপছে তার। বসে পড়লো আগে জায়গা, এক চামচ করে খাওয়াতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য আচমকা বলে উঠছে, ওর সাথে আজকের পর যাতে তোমার আর কোনো ফ্রেন্ডশিপ না থাকে। আমি আজকে বলছি, এরপর আর বলবো না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। উৎসাহ উপরিস মাথা দোলায়। ঐশ্বর্য তাকে আরেকটু অবাক করে দিয়ে উষ্ঠ জোড়ায় বসিয়ে দিল উৎসার থুতনিতে। থমকে গেল উৎসার পৃথিবী, থেমে গেল যেন তার স্পন্দন। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে স্কুলে যাও মিস করবে না উৎসাহ। স্কুলে যেতেই হবে তাকে। সকাল সকাল রুদ্র তাকে স্কুলে ছেড়ে দিল আজকে। রাত থেকে গভীর ঘুমে মগ্ন রয়েছে ঐশ্বর্য। আজকের ঘুমটা একটু বেশি গভীর, মাথাটাও কেমন যেন ছিমছিম করছে। 10:30 বাজে। ধীরে ধীরে তন্দ্রা কেটে যাচ্ছে ঐশ্বর্যের। উঠে বসলো ধীরে ধীরে। দেয়াল ঘড়িতে দৃষ্টি বোলাতেই চক্ষুদয় তীক্ষ্ণ হয়ে এলো তার। 10টার উপরে বাজে। তার মানে এতক্ষণ নিশ্চয়ই উৎসাহ স্কুলে চলে গেছে। রিফাতের কথা মনে আসতে চোয়াল শক্ত হয়ে এলো মেয়েটার। নিশ্চয়ই আজকে ছেলেটা স্কুলে আসছে। ঐশ্বর্য অবাক হচ্ছে এই বাচ্চা একটা ছেলের উপর জেলাস সে। আজকে পুরোটা দিন ক্লান্তিতে কেটেছে ঐশ্বর্যের। অফিসে যায়নি সে, যেতে চাচ্ছে না মন, তবে অপেক্ষা করছে কখন 4টা বাজবে আর সে উৎসাহকে আনতে যাবে। এখনো 4টা বাজতে অনেকটা দেরি, কিন্তু ঐশ্বর্যের যে আর তর সইছে না। অপেক্ষা করতে না পেরে শেষমেশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ঐশ্বর্য। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে উৎসাহ আর রিফাত। বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে চলেছে। ঐশ্বর্য গাড়ি নিয়ে পৌঁছেছে সবে। রাস্তায় জ্যাম থাকার দরুন এখন আবার দেরি হয়ে গেছে তার। স্কুল ছুটি হয়েছে সবে কিছুক্ষণ হলো। সব স্টুডেন্ট চলে গিয়েছে নিজেদের বাড়ি। ঐশ্বর্য অপেক্ষা করতে পারলো না, প্রবেশ করলো ভেতরে। গাড়োয়ান লোকটা বারান্দায় দাঁড়িয়ে আছে। শুনুন, জি বলুন। বলছি স্কুলে সবাইকে চলে গেছে? আই মিন কেউ নেই? হ্যাঁ স্যার, সবাই চলে গিয়েছে। তাহলে উৎসাহ কোথায় গেল? ঐশ্বর্য বেরিয়ে পড়লো স্কুল থেকে। ভিজে গেছে সে। এই বৃষ্টিতে বেশি দূরে যাওয়া সম্ভব নয়। তার মানে উৎসাহ আশেপাশে কোথাও আছে। কিছুটা দূরে একটা ছাউনি দেখতে পেল। বুকের ভিতর থুকপুক করছে ঐশ্বর্যের। ধীর কদমে এগিয়ে যাচ্ছে ঐশ্বর্য। সামনে যেতে চমকে ওঠে সে। রিফাত নামক ছেলেটা উৎসার পিঠের দিকে ঝুঁকে আছে, আর উৎসাহ খামচে ধরেছে তার শার্টের কলার। ব্যাস, এইটুকু যথেষ্ট ছিল ঐশ্বর্যের জন্য। তার হিংস্র মস্তিষ্কের শিরায় উপশিরায় ছড়িয়ে পড়লো হিংস্রতা। তারপর রিফাতকে পৌঁছতে হয়েছে হসপিটাল, আর উৎসাহ বর্তমান। তড়াক করে মস্তিষ্ক জেগে উঠে ঐশ্বর্যের। পুরনো ক্ষতটা যেন তাজা হয়ে উঠেছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ঐশ্বর্য। কিয়ৎক্ষণ পরেই কফি হাতে রুমে এলো নিকে। ভাইয়া, এই যে তোমার কফি।
মৃদু হাসলো ঐশ্বর্য, হাত বাড়িয়ে কফিটা নিয়ে নিল সে। থ্যাঙ্কস। নিকি মুচকি এসে বেরিয়ে গেল। ঐশ্বর্য আবারও কফি কাপে চুমুক দিল। অফিসের কেবিন ছেলে ভেতরে প্রবেশ করেছে কেয়া। একগাল হাসি টেনে পেছনে থেকে বলে উঠছে, রিক, ইউ নো হোয়াট, আই এম ইন লাভ। কে জানো? রুদ্র। ইয়েস, তোমার ব্রাদার। রুদ্রের উপর আমি কিছু একটা অনুভব করছি। আই থিঙ্ক ইটস লাভ। রিক, শুনছিস? এই, বাকি কথাগুলো শেষ করতে পারলো না কেয়া। চেয়ার ঘুরিয়ে তাকালো রুদ্র। ঐশ্বর্যের চেয়ারে রুদ্রকে বসে থাকতে দেখে আকাশ থেকে পড়লো কেয়া। তুমি? আমি দেওয়ার ভান করে উঠে দাঁড়ালো রুদ্র। বাঁকা হেসে বললাম, ফাইনালি সিনিয়র ইন লাভ। উফ, তাও আবার হ্যান্ডসাম রুদ্রর উপর। ইস, সেটা আবার ভুল করে বলে ফেলেছে। কি কি বলছো তুমি? রুদ্র প্রতিউত্তরে কিছু বলল না। এক পা দুপা করে এগোতে লাগলো। কেয়া থমকে গেল, ভরকে গিয়ে পেছোতে লাগলো। এক সময় তার জায়গা হলো দেয়ালের সাথে। রুদ্র একদম নিকটে চলে এসেছে কেয়ার। ইউ নো হোয়াট সিনিয়র, আই থিঙ্ক হ্যান্ডসাম বয় আপনাকে ভালোবাসে। চোখ বড় বড় করে তাকালো কেয়া। ঠিক তখনই তার উষ্ঠে চোরা আঁকড়ে ধরে রুদ্র। থমকে যায় কেয়া। কেউ যেন বুকের ভেতর দামামা বাজাতে ব্যস্ত। চিম চিম শব্দটি প্রগাঢ় হচ্ছে বুকের কাঁপনে নিদারুণ ভঙ্গিতে। রুদ্র আঁকড়ে ধরে কেয়া রাজুক বদন খানি। কেয়া আখি জোড়া খিচিয়ে বুঝে নিল রুদ্র থামলো না। চেনে নিল নিজের মাঝে কেয়াকে গভীর ভাবে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে উৎসাহ। অপেক্ষা করছে কখন ঐশ্বর্য নিচে আসবে। ঐশ্বর্যের সঙ্গে কিছু জরুরি কথা আছে উৎসাহ। এই মুহূর্তে তাকে সবটা ক্লিয়ার করতে হবে। ঐশ্বর্য এতদিন ধরে ভুল বুঝে আসছে তাকে। সেই ভুলটা বোঝাবুঝির ইতি টানতে হবে। ঐশ্বর্য এলোমেলো পায়ে এগিয়ে গেল লাইটের দিকে। লাইট অন করে রুমে গেল। কাভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল ঐশ্বর্য। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। ড্রেসিং টেবিলের কাছে যেতেই চোখ গেল টেবিলের উপর রাখা ব্রেসলেটের দিকে। ধীরে ধীরে সে ড্রয়ারের ক্লোজেটের দিকে এগিয়ে গেল। ওখানেই সবকিছু রাখা আছে। পছন্দ মতো ব্র্যান্ডের ঘড়িটাও হাতে পরে নিল। একদম তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ঐশ্বর্য। হাতে রয়েছে কিছু পেপার। ঐশ্বর্যকে নিচে নামতে দেখে মনে মনে ভীষণ খুশি হয়, যা ছোটের হাসি হয়ে প্রকাশ পেল। আমার আপনার সাথে কিছু কথা আছে। আঙুল উঁচিয়ে তাকে থামিয়ে দিল ঐশ্বর্য। ইশারা করলো সোফার দিকে। সেট। উৎসাহ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আবার বলার চেষ্টা করলো। আমি আপনাকে কি উৎসাহ সামনে হাতে থাকা পেপারটা রাখলো ঐশ্বর্য। গম্ভীর স্বরে আদেশ দিল। সাইন দিস পেপার। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো উৎসাহ। বোঝার চেষ্টা করলো কিসের কাগজ এটা। অতঃপর কাপা কাপা স্বরে শুধয়, এটা কিসের কাগজ? পায়ের উপর পা তুলে আরাম করে ঐশ্বর্য বসল। ওয়েল, যখন তুমি বুঝতেই পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি। উৎসাহ তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ফের বলতে লাগলো, তোমাকে এখানে এমনি এমনি রাখা হবে না, কারণ ঐশ্বর্য রিক চৌধুরী নিজের প্যালেসে কাউকে ফ্রিতে থাকতে দেয় না। যেমন মিস মোনা, একজন কেয়ারটেকার, যার দরুন তিনি থাকতে পারছেন। কিন্তু তুমি সাবিনা ফুপির মেয়ে বলে যে এখানে থাকবে, তেমনটা ভেবে থাকলে ভুলে যাও। অন্যদের আত্মীয় হলেও তুমি কিন্তু আমার কিছু নাও। সো তোমাকে এখানে থাকতে হলে আমার দাসত্ব গ্রহণ করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? উৎসাহ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে ঐশ্বর্যের বিবর্ণ মুখ পানে। বোঝার চেষ্টা করছে ঐশ্বর্যকে, তার চোখের ভাষাকে। কিন্তু ঐশ্বর্য তার চোখ দুটো অনুভূতি শূন্য। উৎসার মস্তিষ্কের বারবার একটা কথাই বাড়ি খাচ্ছে, এই যে ঐশ্বর্য বারবার বলেছে তুমি কিন্তু আমার কিছু নাও। তার মানে সত্যি উৎসাহ ঐশ্বর্যের কিছুই না, কিছুই না। বুকের ভেতর কেউ যেন খুবলে ধরেছে তার হৃৎপিণ্ডটা। নিঃশ্বাসটা কেমন ছেড়ে ছেড়ে আসছে। সাইন দিস পেপার। উৎসাহ নিরুত্তর। কাপা কাপা হাতে পেনটা তুলে নিল। এক পলক ঐশ্বর্যের মুখে দৃষ্টি বুলিয়ে চুপচাপ সাইন করে দিল। চুপ চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো পেপারের উপর। পেপার সাইন করে উঠে দাঁড়ালো উৎসাহ। বড় ক্লান্তি ভঙ্গিতে সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে লাগলো। সকাল সকাল চুপি চুপি বেরিয়ে পড়েছে নিকি। একমাত্র আফসানা পাটোয়ারি জানেন না নিকি আজকে বেরিয়েছে জিসানের জন্য। এই লোকটা ফোন করে বলেছে ঘুরতে যাবে, পুরো বাড়ির শহর দেখাবে তাকে। রাগ হচ্ছে নিকির। যে মেয়েটা মায়ের অবাধ্য হয়নি কখনো, সেই নাকি এখন লুকিয়ে প্রেমিকের সাথে দেখা করতে চাচ্ছে। চারিদিকে শুভ্রতার বিস্তার।
তুষারে নরম চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট, ছাদ, গাছপালা সবকিছু। রাস্তার ধারে সারি সারি পাইন গাছ যেন নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। বাতাস কাঁপছে ঠান্ডা, নিঃশ্বাস ফেলা সাদা ধোয়ার মতোই বেরিয়ে আসছে বাষ্প। রাস্তায় অল্প কিছু মানুষ, গা মোড়ানো মোটা কোটে, হাতে গরম কফির কাপ। কিছু দূর এক বেহালা বাদক দূরে দাঁড়িয়ে সুর তুলছে, তার আঙুলে কাঁপুনি জানিয়ে দিচ্ছে তীব্র শীতের গভীরতা, তবুও সুরে আছে উষ্ণতা। গাড়ি চলছে আপন গতিতে, ড্রাইভিং করছে জিসান। বাইরে তুষারপাত দেখছে নিকে। কি সুন্দর পরিবেশ, মেজাজটা হঠাৎ করে ফুরফুরে লাগছে। তারপর বলুন অ্যাংরি বার্ড, কেমন লাগছে? রসিকতা করে শুধোয় জিসান। নিকি চড়া হেসে বলল, ভীষণ ভালো লাগছে। মৃদু হাসলো জিসান। প্রেমিকার মুখে হাসি ফোটাতে পেরে আনন্দে আত্মহারা জিসান। নিকি, ইউ নো হোয়াট, আমাদের প্রেমের মেইন ভিলেন হচ্ছে তোর মা। জিসানের কথায় চোখ পাকিয়ে তাকালো নিকি। কি বললেন? চিল ইয়ার, সত্যিটা বললাম। সবসময় তোমাদের বাঙালিদের বাংলার পাঁচের মতো মুখটা বানিয়ে রাখে। রাগে ফুঁসে ওঠে নিকি, ধুমধাম গিয়ে বসিয়ে দিল জিসানের বাহুতে। মিস্টার, মুখ সামলে। হঠাৎ করে গাড়ি ব্রেক কষলো জিসান। রং চমকে উঠছে নিকি, ভারত কণ্ঠে বলল, কি হয়েছে? গাড়ি থামালেন যে? আজকে না আমার ভীষণ করে একটা জিনিস বলতে ইচ্ছে করছে। কি? ব্রোর মতো বলতে ইচ্ছে করছে, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। কথাটা বলি নিকির উষ্ঠ জোড়া আঁকড়ে ধরলো জিসান। শুদ্ধ পুরুষ আজকে কেমন অশুদ্ধ কাজকর্ম করছে। হকচকিয়ে গেল নিকে। হঠাৎ করে জিসানের অপ্রত্যাশিত স্পর্শে মুচড়ে যায় মির্জা। একটা সময় নিজেও আঁকড়ে ধরে জিসানের চুলগুলো, চুম্বনে চুম্বনে টেনে নেয় মধুসূতা। একাকী রুমে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে উৎসাহ। আপনি এমন কেন ঐশ্বর্য রিক চৌধুরী? আপনাকে ছুতে গেলেই হারিয়ে যান। আপনার প্রণয়ের অনলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি আমি, তবুও কেন ছুতে পারছি না? উৎসার আহাজারি ভরা কান্না শুনতে পেল না ঐশ্বর্য। সেগুলো রয়ে গেল চার দেয়ালের মধ্যিখানে। আজকে ঐশ্বর্যের আনন্দের দিন। বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে। বার্লিন শহরের সবচেয়ে বড় কথা, আজকে এখানে এসেছে কেয়া, রুদ্র ও জিসান। কিছুক্ষণের মধ্যে নিকিও চলে আসবে। একের পর এক ড্রিঙ্কের গ্লাস শেষ করছে ঐশ্বর্য। ব্রো আস্তে খা, এত ড্রিঙ্ক করছিস একসাথে? ইয়েস ইয়ার, আমি সো হ্যাপি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আই ক্যান ডু এভরিথিং। ঐশ্বর্য রিক চৌধুরী পারে না এমন কিছুই নেই। পেয়ে গেছি আমি আমার রোজকে, আমার রোজ, আমার রেড রোজ। আবারও মনের আনন্দে ড্রিঙ্কের গ্লাস তুললো ঐশ্বর্য। পেছনে ফিরতে চক্ষু জোড়ায় স্থির হয়ে গেল তার। বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ? লাল গাউনটিতে যেন মেয়েটার জন্যই তৈরি হয়েছে। কোমরের কাছে আটসাট, পায়ের কাছে ঢেউ খেলানো সেই গাউনের প্রতিটি রেখা যেন তার সৌন্দর্যের উপমা লিখে গেছে। রংটা চকচকে লাল, আগুন ছুঁয়ে এসেছে কাপড়ে। মেয়েটির গায়ের রং একদম ফর্সা, দুধে আলগা ছোঁয়া, মুখখানা কোমল, চোখের গভীরতা, ঠোঁট জোড়া হালকা গোলাপি। কপালে ঠিক বাম পাশে এলোমেলো চুলগুলো পড়ে আছে যেন নিজের ইচ্ছায় উড়ে এসে মুখ ছুঁয়ে দিচ্ছে। চুলগুলো খোলা, হালকা কার করা, কাঁধ বেয়ে পিঠ ছুঁয়ে গেছে দাগ। রাত্রির আধারে যেন জ্যোৎস্নারা রেখা গড়িয়ে পড়ে নদীর গায়ে। ওষুধ চমকে ওঠে উৎসাহ পাচুয়ারি। সাথে আছে তার বোন নিকি। দুজনকে একসাথেই আছে। উৎসাহকে দেখে আড়লে ফাঁকা ঢোক গিলে ঐশ্বর্য অস্থির লাগছে তার। মাইন্ড রেড রোজ। উৎসাহ একাল হাসি নিয়ে এগিয়ে এলো। জিসান তাকে দেখে বলল, মিস বাংলাদেশি, ইউ আর লুকিং সো প্রিটি। উৎসাহ মুচকি হেসে এক নজর দেখলো ঐশ্বর্যের দিকে, পরক্ষণে জিসানের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ জিসান ভাইয়া। ঐশ্বর্যের বুকে কাঁপুন ধরে গেছে। এমনি তাকে পাগল করে দেওয়ার জন্য এমন পায়তারা করেছে। নিকি হেসে উঠল, কেমন সারপ্রাইজ দিলাম সবাইকে। আমরা সবাই পার্টি করব, আর উৎসাহ থাকবে না এটা তো হতে পারে না, তাই ওকে ডেকে পাঠিয়েছি। রুদ্র উৎসাহকে নর্মালি হাফ করে বলল, সরি বোন, আমি ভুলেই গেছিলাম। ইটস ওকে ভাইয়া। কেয়া দৌড়ে এসে কয়েকটা ছবি তুললো। উৎসাহ আর আহ্লাদি কণ্ঠে বলে উঠল, Wow, cutie girl, you are looking so much pretty, beautiful. ওখানে কি করছো? সবার মাঝখানে বলে উঠল ঐশ্বর্য। তবে
তার কথাটা খুব একটা প্রভাব ফেললো না উৎসার উপর। সে মুখ বাঁকিয়ে বলল, ক্লাব কি আপনার কেনা? ঐশ্বর্যের তেরা জবাব মোটেও পছন্দ নয়, তবুও তাই করলো উৎসাহ। মুঠোফোন বের করে কাউকে কল করলো দ্রুত। হ্যাঁ, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো প্লিজ। কথাটা বলতে বলতে পাশ কাটিয়ে চলে গেল উৎসাহ। তেলে বুগুনে জ্বলে উঠলো ঐশ্বর্য। হাউ ডিয়ার সে! ঐশ্বর্য রেক চৌধুরীকে ইগনোর করে? এত সাহস এলো কোত্থেকে? কালো রঙের জ্যাকেট পরে ভেতরে প্রবেশ করলো এক পুরুষ। খুঁজে চলেছে সেই মানুষটিকে যার জন্য এখানে আসা তার। হ্যাঁ, পেয়েছে। ওই যে দাঁড়িয়ে আছে সামনে। ধীরে ধীরে এগিয়ে গেল ছেলেটা। হাই উচ্চা। পরিচিত কণ্ঠস্বর শুনে অদর বাকি হাসছিল উৎসাহ। হ্যালো রিফাত, আসতে এত দেরি করলে যে? এই তো একটু দেরি হয়ে গেল, সরি। অদূরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। নিজের চোখের সামনে ঐশ্বর্য ও রিফাতকে দেখে মাথা ঠিক রাখতে পারলো না। আবারও ঐশ্বর্য আর উৎসার মাঝখানে এসেছে এই ছেলে। রেগে গিয়ে তেড়ে মেরে এগিয়ে গেল ঐশ্বর্য। টেনে ধরলো রিফাতের কলার। এখানে কি করছিস তুই? এখানে এসে সাহস হলো কি করে? রিফাতকে পরপর দুটো খুশি বসিয়ে দিল ঐশ্বর্য। ঐশ্বর্যকে থামাতে চেয়ে ধাক্কা দিয়ে দিল উৎসাহ। কে আপনি? কেন মারছেন ওকে? আপনার ওকে মারার রাইট নেই, দূরে থাকুন আপনি। উৎসার কাট কাট কথাগুলো অন্তর্ভেদ করে তীরের ফলার মতো বুকে এসে যেন পিতল। বুঝছো আমি কে? ইউ রিয়েলি ডোন্ট নো হু আই অ্যাম? না, আমি চিনি না আপনাকে। আর হ্যাঁ, আমার থেকে দূরে থাকুন। আর রিফাত, সে আমার বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছেন আপনি? হাতে তাক পিছে ঐশ্বর্য মুষ্টিবদ্ধ হয়ে আসে হাঁচড়া। উৎসাহ রিফাতকে নিয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। ঘটনার আকস্মিকতা হতভম্ব সবাই। ঐশ্বর্য ক্লাব ছেড়ে বেরিয়ে গেল। রিফাত আর উৎসাহ একটা পার্কের ধারে দাঁড়িয়ে আছে। উৎসাহ ভয়ার্থ কঞ্চে বলল, আমি দুঃখিত রিফাত, আমি সত্যি জানতাম না উনি এত রেগে যাবেন। রেগে যাওয়ার কারণ আছে উচ্চা। তার রেড রোজ কিনা আমাকে বলেছে আমি তার বয়ফ্রেন্ড, অথচ আমি এক বিবাহিত পুরুষ। রিফাত জার্মানি এসেছে হানিমুনে। তার বিয়ে হয়েছে মাস 2 হলো। এখানে আসতেই প্রথমে দেখা হয়েছে উৎসার সাথে। তারপরেই তো উৎসাহ সব ঘটনা খুলে বললো রিফাতকে। রিফাত সবটা বুঝতে পেরেছে। সেদিনের ঘটনাটা ঐশ্বর্য ভুল চোখে দেখেছে। ওটা তো উৎসার জন্য করতে হয়েছে, যা ঐশ্বর্য না বুঝে রেগে গিয়েছে। রিফাত, আমার মনে হয় তোমার এখন চলে যাওয়া উচিত। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। তোমার আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, ফ্রেন্ড হও ইয়ার। যখন ইচ্ছে দরকার হলে অবশ্যই বলবে। উৎসাহ স্বভাব ছিল মিষ্টি হাসি উপহার দিল। অদূরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। সবটাই অবলোকন করছে সে। বুকের ভেতর কেউ যেন তীরবিদ্ধ করেছে। তার এতটাই কষ্ট হচ্ছে উৎসাহ আর রিফাতকে একত্রে দেখে। উৎসাহ পেছনে ফিরতে ঐশ্বর্যকে দেখতে পেল। কিছু বলার পূর্বে ঐশ্বর্য নিজের ব্ল্যাক মার্সিডিজ কারে উঠে বসলো। ছুট লাগালো অজানার পথে। না, অজানার পথে বললে ভুল হবে। তার গন্তব্য শুধু ঐশ্বর্যই জানে। উৎসাহ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হচ্ছে আশপাশটা। আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। একের পর এক সিগারেট টেনে চলেছে সে। মাঝ রাস্তায় এমন ভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে থামতে হলো রিফাতের গাড়ি। বাইরে বের হতেই ঐশ্বর্যকে দেখতে পেল। সে বেশ ভালোই বুঝতে পেরেছে এখন কি হতে চলেছে। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে এগিয়ে এলো রিফাতের দিকে। কলার চেপে ধরলো তার। হাউ ডিয়ার ইউ রিফাত! আমার রোজের দিকে হাত বাড়াও! হাউ ডিয়ার ইউ ফাকিং রবিশ! নিজের এই রাগের জন্য এত কিছু হচ্ছে ঐশ্বর্য। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আই নো তুমি উচ্চাকে ভালোবাসো, কিন্তু যাকে ভালোবাসো তাকে এত সহজে ভুল বুঝলে? তোমার কেন মনে হলো সেদিন আমি আর উচ্চা আপত্তিকর অবস্থায় ছিলাম? রোষে ফেটে পড়লো ঐশ্বর্য। গলা চেপে ধরলো রিফাতের। একদম বাজে কথা বলবি না। সেদিন আমি যা দেখেছি। ভুল দেখেছো। সামান্য একটা ভুলের জন্য এতগুলো বছর ধরে উৎসাহর সঙ্গে মিসবিহেভ করে চলেছ। কি বলতে চাস তুই? আমি ভুল দেখেছি? তুই উৎসাহকে কিস করেছিল না? না, আরে ইয়ার, ও আমার ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড। সেদিন বৃষ্টি ছিল, আমি আর ও সাউনের নিচে ছিলাম। উচ্চার পোকামাকড়ে ফোবিয়া আছে, আশা করি এটা নতুন করে বলতে হবে না। সেদিন ওটাই ঘটেছিল, আমি শুধু ওর হেল্প করছিলাম, আর তুমি সেটাকে। রিফাতের কলার ছেড়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল ঐশ্বর্য। হোয়াট ননসেন্স আর ইউ টকিং? ইয়েস, ঐশ্বর্য চৌধুরী, আমি যা বলছি সব সত্যি। তুমি ভুল বুঝছো।
সবসময় যা চোখে দেখা যায় তা সত্যি হয় না। তোমার অন্তত উচিত ছিল নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলা। আর আমি যদি ওর প্রেমিক হতাম তাহলে অবশ্যই ওকে বিয়ে করতাম। আফসোস, আমি জাস্ট ওর ফ্রেন্ড। ঐশ্বর্য চমকে ওঠে। সে কি তবে ভুল করলো? রাতের আধারে ঢেকে গেছে সমগ্র বার্লিন শহর যেন। রাস্তায় হাঁটছে নিকি আর জিসান। প্যান্টের পকেটে হাত গুছে রেখেছে জিসান। তাদের চলার গতি খুব ধীর। নিকির কেমন যেন ইদানিং জিসানের আশপাশে থাকলে লজ্জারে ঘিরে ধরে। নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে সর্বদা, কিন্তু না চাইতেও পারে না। নিকি, আনমনে জবাব দিল নিকি। এই প্রথম বোধহয় জিসান তাকে নাম ধরে ডেকেছে, নয়তো সর্বদা অ্যাংরি বার্ড বলে সম্বোধন করে। আমার তোমাকে কিছু বলার আছে। নিকি আশ্চর্য হলো কিছু বলবে, তাতে অনুমতি নেওয়ার কি আছে? হ্যাঁ, অবশ্যই বলো। এই ঠান্ডার দিনেও কেমন গরম গরম লাগছে জিসানের। কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। নিজেকে খানিকটা ধাতস্থ করে হাঁটু গেড়ে বসে পড়লো নিকির সামনে। ঘটনার আকস্মিকতা দুবার পিছিয়ে গেল। বললাম, এটা কি করছেন? এভাবে কেন বসেছেন? চড়া হাসলো জিসান। পকেট থেকে বের করে আনলো ছোটখাটো একটা ডায়মন্ড রিং। বাড়িয়ে দিল নিকির দিকে। কেমন ব্যাকুল ভঙ্গিতে আওড়ালো, উইল ইউ ম্যারি মি প্লিজ? আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জানো। তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। সবসময় মনে হয় আমার একটা তুমি চাই, যাকে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করতে পারবো। আমার তো ফ্যামিলি নেই, একা বড় হয়েছি। নিজেকে নিজে সামলিয়েছি আর ব্রো সামলেছে। এখন আবার তোমাকে চাই যে বাকিটা জীবন আমাকে সামলে নেবে। প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমি সত্যি মরে যাবো। জিসানের আকুতি ভরা কথাগুলো শূন্য দিক বেদিক শূন্য নিকির। কে বলেছে এই পুরুষকে নিকি তাকে ভালোবাসে না, নাকি এই পুরুষটা তার মন বুঝে না? আপনি এমন কেন জিসান? সব কথা কেন মুখে বলতে হবে বলুন? আপনি কি কিছুই বুঝেন না? আচ্ছা, মুখে বললে যে স্বস্তি পাই, নয়তো অতি প্রত্যাশা যদি আমার হৃদয়কে ভেঙে গুড়িয়ে দেয় তখন। মুখ নিচু করে হেসে ফেল নিকি। বসে পড়লো ঠিক জিসানের সামনে। আমি আপনাকে ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ। নিকির নাজুক হাতখানা জিসানের দিকে বাড়িয়ে দিল নিকি। খুশিতে পুরুষের আখিতে জিরো অশ্রুর কণার দেখা মিল। আরে, শুদ্ধ পুরুষ কাছে, এটা তো আশ্চর্যের বিষয়। রিংটা আঙ্গুলে পরিয়ে দিয়েই দু হাতে জাপড়ে ধরে জিসান। ব্যাকুল কণ্ঠে বলে, আই লাভ ইউ টু মাই অ্যাংরি বার্ড। আই রিয়েলি লাভ ইউ। এই প্রথম বোধহয় আলিঙ্গন করলো শুদ্ধ পুরুষকে নিকে। অনুভব করলো তার ব্যাকুলতা, অস্থিরতা। তুষারপাত হচ্ছে, বলতে গেলে ঝড় উঠেছে। বাইরে কিছুই ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। সবটা কেমন ঝাপসা হয়ে আছে। ওই যে সাথে সাথে বরফ খণ্ড ধরণীতে নেমে আসছে। ডিসেম্বরের দিকে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে জার্মানিতে। এখন তো আবার ঝড়ও উঠেছে। মাত্রা ঝিমঝিম করছে উচ্ছ্বাস। সে বাড়ি থেকে চলে এসেছিল, মনে আছে, আর চৌধুরী প্যালেসে থাকবে না সেটারই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তাহলে এখানে কি করে এলো? এটা বোধহয় একটা কটেজ। থাই গ্লাসের দিকে চোখ যেতেই বুঝতে পারলো ঝড় উঠেছে। উৎসাহ স্পষ্ট মনে আছে। লাগেজ হাতে বেরোতেই যাবে, ঠিক তখনই কেউ একজন তার মুখ চেপেই ধরে। তারপর কিছু মনে করতে পারছে না উৎসাহ। কেউ আছেন? কেউ আছেন? আকস্মিক সম্মুখে এলো ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখে হৃদয় কুঞ্চিত করে নিল উৎসাহ। আপনি এখানে কি করছেন? আর আমি? ওহ, এইবার বুঝতে পেরেছি, তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কথাটা শুনে খাড় বাঁকালো ঐশ্বর্য অধর জুড়ে। নির্মম এক হাসি। দেখুন, আপনার সাথে আমার আর কোনো লেনদেন নেই, সো আমার থেকে দূরে থাকবেন আপনি। উৎসাহ তড়িঘড়ি করে কটেজ থেকে বেরোতে চায়, বাহু টেনে ধরে ঐশ্বর্য। কি করছেন? ছাড়ুন আমায়। ঝড় হচ্ছে, এখন যেতে পারবে না। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ছাড়ুন আমার হাত। আপনাকে অসহ্য লাগছে আমার, প্লিজ দূরে থাকুন। ঐশ্বর্য ছাড়লো না। উচ্চ কোটি দেশ চেনে নিজের আরো নিকটে নিয়ে আসে উৎসাহকে। গভীর নয়নের আদরখানি পরখ করে চলেছে। এত কুটিয়ে কুটিয়ে তো আগে দেখেনি। বহু বছর ধরে দেখা হয় না এই স্নিগ্ধ মুখশ্রী। ঐশ্বর্য এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাস উপচে পড়ছে তাদের। কেঁপে ওঠে উৎসাহ নারী সত্তা। কম্পিত স্বরে বলল, কি করতে চাইছেন? ছাড়ুন আমায়। ঐশ্বর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসার দিকে। এখনো সেই লাল গাউনটা পরে আছে উৎসাহ। ঐশ্বর্য নিজের কন্ট্রোল হারিয়ে ফেল। নাকে নাক ঘষে উৎসার,
আই নিড ইউ ব্যাডলি রোজ। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল উৎসার মনকে আয়ত্তে আনতে। দেখুন ভুল করছেন আপনি, ছাড়ুন আমায়। আর আপনি বলেছিলেন আমায় দূরে থাকতে, এখন কেন এমন করছেন? আমার এসব মোটেও ভালো লাগছে না। যখন ইচ্ছে দাসত্ব করতে বলবেন, আবার যখন ইচ্ছে কাছে টানবেন। কি ভেবেছেন আপনি আমি পাগল? ছাড়ুন বলছি। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি হার্ট হয়েছিলাম জান। আমার সেদিন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল রিফাত তোমাকে টাচ করছিল ডিপলি। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। আমি সত্যি পারিনি নিয়ন্ত্রণ করতে আমাকে। তোমাকে আমি ছাড়া তো কেউ টাচ করার কথা নয়, তাহলে কেন টাচ করবে? পাগল হয়ে গেছিলাম। উৎসাহ অবাক হলো, বুঝলো ঐশ্বর্য সব জেনে গেছে। তার মানে জেনে গেছেন সব, তাই এখন সরি বলছেন? যদি না জানতেন তাহলে আমাকে আপনার দাসত্ব করতে হতো। সরি মিস্টার রিক চৌধুরী, আমি আপনার সরি চাই না। আমি যেতে চাই, ছাড়ুন আমায়। কোমর চেপে ধরে আছে ঐশ্বর্য, রোষে ফেটে পড়ে অসভ্য রিক চৌধুরী। তুমি কোথাও যাবে না। উৎসাহ কম নয়, নিজেকে ছাড়িয়ে নিতে চায় বারবার। আমি যাব, কিসের অধিকার আমাকে আটকানোর? ছাড়ুন বলছি। আপনি আমার কেউ নন, এটা নিজেই বলেছেন, আপনি ভুলে গেছেন? ঘাড় বাঁকিয়ে হেসে ফেলে ঐশ্বর্য, উৎসার কানের লতিতে ছুঁয়ে ফিসফিসিয়ে বলল। হাজবেন্ড তোমার, লিগ্যাল হাজবেন্ড। উৎসাহ মোটেও বিশ্বাস করে না ঐশ্বর্যকে। জোর জবরদস্তি করে সরতে ঐশ্বর্য নিয়ন্ত্রণ হারা আকস্মিক চেপে ধরে তার উষ্ঠ যুগল। উৎসাহ বিস্ফোরিত নয়নে তাকালো ঐশ্বর্যের চোখের দিকে। চোখ টিপে ঐশ্বর্য পরক্ষণে আক্ষিতায় বুঝে নিল উৎসাহ। ধীরে ধীরে খুব গভীর ভাবে চুম্বন করতে থাকে তার রেড রোজকে। এক সময় অস্থির করে তুলে তাকে, সেই অস্থিরতা শুধু অনুভব করে ঐশ্বর্য। ধীর গতিতে এগিয়ে গেল বিছানার দিকে, ফেলে দিল উৎসাহকে। সৎজ্ঞানে ফিরে উৎসাহ আটকাতে চায় ঐশ্বর্যকে। আপনি ভুল করছেন ঐশ্বর্য, এভাবে অবৈধ সম্পর্ক করবেন না। প্লিজ শোবেন না আমায়, আমার ভালো লাগছে না। ঐশ্বর্য বোধহয় শুনলো না, খুলে ফেল নিজের টি শার্ট, উন্মুক্ত করে নিজেকে। বরফ কণা পড়ছে, যার দরুন গাছের পাতাগুলো সারা বরফে ঢেকে গিয়েছে। দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় রাস্তাঘাট সব বরফের নিচে তলিয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষ কয়টা দিন যেন তুষারপাত একটি বেশি হচ্ছে, একটু সেই সাথে বাড়ছে ঠান্ডা। বাইরে বের হতে হলে অবশ্যই নিজেকে যত সম্ভব গরম কাপড়ে ঢেকে নিতে হবে, না হলে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করবেন। ঐশ্বর্য গাড়িটা চেপে গেল উৎসার দিকে, শীতল হাত জোড়া উৎসার কোমরে রাখতে আটকে উঠে উৎসাহ। এটা কি করছেন? শীত লাগছে আমার। আমার গরম লাগছে। উৎসাহ থতমত খেয়ে গেল। ঐশ্বর্য আরেকটু কাছে এগিয়ে এলো, আলতো ভাবে স্পর্শ করল উৎসার উদর। এবারে উৎসাহ মুছড়ে গেল, পেট গুড়গুড় করছে তার। আমার পেট গুড়গুড় করছে। সব চলে যাবে, জাস্ট ওয়ান্স মোর। ঐশ্বর্য কিস করতে চাইছে উৎসাহকে। মেয়েটা ভীত নয়নে তাকালো ঐশ্বর্যের পানে। হাত পা কাঁপছে তার, দেহের কাঁপুনি বেশ অনুভব করতে পারছে সে। শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। ঐশ্বর্য হাত চেনে কোলে তুলে নিল উৎসাহকে। কিছুটা বেসামাল হলে ক্ষতি কি, সে তো তার ওয়াইফ। ঐশ্বর্য উৎসাহকে উন্মাদ করে তোলে। বেসামাল হাতের স্পর্শ এবং লাগামহীন কথাবার্তা সব কিছু সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে উৎসাহ। ঐশ্বর্যের গভীর স্পর্শে গগন কাঁপিয়ে কেঁপে ওঠে উৎসাহ। এবারেও সে প্রতিক্রিয়া দেখালো। ঐশ্বর্যের চাপা দাড়িওয়ালা গালে গাল ঘষে, নাকে ছুঁয়ে নিঃশ্বাস ফেলছে। ঐশ্বর্য ছাড়লো তো নাই উৎসাহকে, বাহুডোরে আবদ্ধ করে নিল। শক্তপোক্ত পুরুষকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে উৎসাহ। ঐশ্বর্যের প্রতিটি স্পর্শ যেন স্বর্গীয় সুখ দিচ্ছে, ঠিক তেমনি বিষাক্ত তীরের ন্যায় তার অন্তরস্থল তীব্র যন্ত্রণার অনুভব করাচ্ছে। উৎসাহ আবিষ্কার করলো এক নতুন ঐশ্বর্যকে, যার নেই কোনো দিক বিদিকের জ্ঞান, না আছে হোশ, শুধু রয়েছে উন্মাদনা যা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে উৎসাহকে। অস্ফুট স্বরে ঘুমিয়ে উঠছে ঐশ্বর্য। দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার। বদ্ধ এই কক্ষে দুজন মানবীয় নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে উঠেছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা। রাত যেমন গভীর হচ্ছে, স্পর্শগুলো আরো গভীর ভাবে ছুঁয়ে যাচ্ছে উৎসাহকে। ঐশ্বর্য হাঁপিয়ে উঠলো বোধহয়। মুখ তুলে এক পলক দেখলো উৎসাহকে। তাকাতে পারছে না মেয়েটা, তনু জ্বলছে তার। ঐশ্বর্য স্লাইড করে তার গালে, আলতো করে সেখানটায় কামড় বসায়। মৃদু স্বরে আর্তনাদ করে উঠে উৎসাহ। জনকণ্ঠে বলে ওঠে ঐশ্বর্য,
আই এম সরি রোজ, বাট নট সরি। উৎসাহ বলতে চাইলো আমাকে ছোবেন না, কিন্তু বলতে আর পারলো কই। অবশেষে ঝড়ের অবসান ঘটে সূর্য মামার দেখা মেলল। সূর্যের আলোয় নুয়ে থাকা ঘাসগুলো কেমন ঝকঝকে হয়ে উঠেছে, তাদের উপর জমে থাকা বরফ কণা পানি হয়ে ঝরে পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে রুদ্রকে দেখে আঁতকে উঠে কেয়া বিস্ফোরিত নয়নে তাকালো সে। বোঝার চেষ্টা করলো আদতে সে ঠিক দেখছে নাকি নাকি এটা তার স্বপ্ন। রুদ্র পিটপিট করে চোখে কেয়াকে দেখে দেখে চলেছে। মনের সন্দেহ টুকু দূর করতে গালে স্পর্শ করলো কেয়া, ঘোর লাগা কণ্ঠে বলল, এটা কি সত্যি তুমি মিস্টার হ্যান্ডসাম বয়? বিশেষ না হলে চুমু খাও। কেয়া যেন বশীভূত হলো। কি জানি কি হলো, মনে হলো সত্যি তো চুমু খাওয়া যাক। কল্পনার পুরুষকে আদর করতে কে না চায়। উৎস বাড়িয়ে ছুঁয়ে ফেলো রুদ্রের উষ্ঠ জোড়া, অনুভব করলো তার অনুভূতি। যখন বুঝতে পারলো সত্যি রুদ্র এসেছে, তখনই লজ্জা ভয়ে ছিটকে দূরে সরে গেল। রুদ্র আশ্চর্য হলো, তার মনে হয়েছিল বোধহয় কে আগালে চুমু খাবে, অথচ মেয়েটা তাকে অবাক করে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তুমি এখানে কি করছো? আর আমি তোমাকে গুড। লজ্জায় কোথায় মুখ লুকাবে খুঁজে পায় না কেয়া। হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে রুদ্রর। সিনিয়র, শেষমেশ তুমি নাকি আমাকে কিস করলে। নাটকীয় ভঙ্গিতে মুখে হাত চেপে ধরে রুদ্র, রাগে ফুঁসে উঠে কেয়া। ইউ ডেভিল, ইচ্ছা করে এমন করেছো তুমি। ইস, স্বপ্নে যা করো সেটাই বাস্তবে করলে তাতে দোষ আমার? সব দোষ রুদ্র ঘোষ। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে কেয়ার। এটা কোনো কথা? কি মূর্খের মতো কাজ করে বসলো। এখন এই লজ্জা রাখবে কোথায় সে? দেখো, একদম বাজে কথা বলবে না। রুদ্র সোচালো চোখ করে তাকালো কেয়ার দিকে। বারে চুমু তুমি খেলে, আর বাজে কথা নাকি আমি বলছি? এখন যদি আমি বদলা নিতে গিয়ে তোমাকে চুমু খাই? কেয়া আটকে উঠে পালাতে চাইলো মেয়েটা, কিন্তু পারলো কই পালাতে। তার আগে হাঁচকা টানে নিজের বুকে এনে ফেললো রুদ্র। পালাচ্ছ কোথায় ম্যাডাম? এখন তো আমার পালা। না, সুন্দর একটি সকাল, সূর্য উঠেছে ঠিকই, কিন্তু এখনো ঠান্ডা ভাব যায়নি। গায়ে চাদর জড়িয়ে চুপচাপ বসে আছে উৎসাহ। কাঁদবে নাকি আনন্দ করবে বুঝে উঠতে পারছে না। ঐশ্বর্যকে একান্তই আপন করে পেয়েছে, সেটা নিয়ে ভাববে নাকি ঐশ্বর্য জোরপূর্বক তাকে নিজের করে নিয়েছে সেটা নিয়ে আফসোস করবে। ঐশ্বর্য তো জানতেই পারলো না এই উৎসাহ পাটোয়ারি কিচ্ছু ভুল করেনি, তাকে অযথা ভুল বুঝে চলেছে সে। বিছানা ছেড়ে উঠে বসলো ঐশ্বর্য। হাঁচড়ে হাঁচড়ে কাছে উৎসাহকে না দেখতে পেয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কমফোর্ট জোনে বসে আছে উৎসাহ, তাকে ওভাবে বসে থাকতে দেখে কেঁপে উঠলো ঐশ্বর্য। মেয়েটা কাঁদছে। ঐশ্বর্য ধীর কণ্ঠে ডাকলো, রেড রোজ। ডাকবেন না আমায়, আমার সব চুরি করে ফেলেছেন। কিছু রাখেননি, এমন একটা জায়গা নেই যেখানে আপনার হাতে স্পর্শ পড়েনি। অসভ্য রিক চৌধুরী আমার সবকিছু কেড়ে নিয়েছেন। রাগ করার বদলে কেন জানি খুব হাসি পেল ঐশ্বর্যের। এগিয়ে এসে চাদর সহ কোলে তুলে নিল মেয়েটাকে। তার পরনে ট্রাউজার ছিল। দু হাতে উৎসাহকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। না, ভালোবাসেন না আপনি, মোহে পড়েছেন। শুধু নিজের কাজ সিদ্ধি করেছেন আপনি। আপনি সবসময় ভেবে এসেছেন আমি রিফাতের সাথে। ডোন্ট সাউন্ড। আমি ভালোবাসি তোকে রেড রোজ, এতটা ভালোবাসি যে মানতে পারেনি অন্য কেউ তোমাকে টাচ করবে। তাই এতটা রেগেছিলাম আমি। কাল রাতে সবটা জেনে গেছে। কান্নাগুলো গলা পাকিয়ে আসছে উৎসার। আপনি ভীষণ খারাপ, এতটা খারাপ যে আমাকে অবৈধভাবে। জাস্ট শাট আপ রোজ। আপনি চিৎকার করে বললেই সত্যটা মিথ্যে হয়ে যাবে না। জাস্ট আ মোমেন্ট। উৎসাহকে কাউচের উপর বসিয়ে দিয়ে ভেতরে চলে গেল ঐশ্বর্য। মিনিট 10 পর ফিরল। লোক উৎসার দিকে অনেকগুলো পেপার এগিয়ে দিল ঐশ্বর্য। পেপারগুলোতে চোখ বুলিয়ে অস্থির হয়ে উঠে সে। এটা তো রেজিস্ট্রি ম্যারেজের পেপার, আমার সাইনও আছে, কিন্তু কবে? থামতে হলো উৎসাহকে। ঐশ্বর্যের মুখে সেই দুষ্ট দুর্বোধ হাসিটা। তার মানে সেদিন এটা যে সাইন করিয়েছিলেন আপনি? সত্যি কিছুই বলল না ঐশ্বর্য। আবারও কোলে তুলে নিল উৎসাহকে। এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বেবি, সামথিং সামথিং। উৎসাহ বিস্ফোরিত চোখে তাকায় ওই ঘোর লাগা মানুষটার চোখের দিকে। আত্মা কাঁপে আবার। তবে কি সে আবারও সেসব ঘটবে যা কাল রাতে নারী সত্তা কাঁপিয়ে দিয়েছিল উৎসাহ? 1 বছর পেরিয়েছে সবে। এদিকে রুদ্র আর কেয়া বিয়ে করে বসে আছে।
তাদের বিয়ে করার যথেষ্ট কারণ আছে। কেয়া বিদেশে থেকেই বড় হয়েছে। প্রথম প্রথম তাকে খুব একটা পছন্দ করতো না আফসানা পাটোয়ারি, কিন্তু ছেলে তার কাণ্ড ঘটিয়ে বসে আছে। শেষমেশ বিয়ে করেই ফেললো। ফুলে ফুলে সজ্জিত বিছানায় বসে আছে কেয়া। এমনিতেই লজ্জা না লাগলেও আজকে ভীষণ লজ্জা লাগছে তার। ড্রয়িং রুমে বসে নেকা কান্না জুড়েছেন আফসানা পাটোয়ারি। শেষমেশ আমার ছেলেটা এমন করলো, আমি তো ভাবতেই পারছি না। তার কান্না দেখে মনিকা চৌধুরী কিছু বলতে নিয়ে থামিয়ে দেয় উৎসাহ। প্লিজ রেগো না মামুনি। অগ্নিযোগে তাকালেন মনিকা চৌধুরী। ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয়েছে তার, কিন্তু এখনো মামুনি বলে ডাকে। বড় মামি থেকে মামুনি পর্যন্ত ডাকটা আনতে পেরেছে। ঐশ্বর্য তপ্ত নিঃশ্বাস ফেলে আফসানার উদ্দেশ্যে বলল, প্লিজ এরকম সিন ক্রিয়েট করবেন না। ওরা ভালোবাসে তাই বিয়ে করেছে। আফসানা পাটোয়ারি বড্ড বিরক্ত ঐশ্বর্যের প্রতি, কিন্তু চাইলেও তা প্রকাশ করতে পারছে না। নিশীতে এই রাতে ধীর পায়ে রুমে প্রবেশ করলো রুদ্র। রুমে ঢুকতেই দেখলো কেয়া নেই। কিঞ্চিত ভরকালো রুদ্র। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখে কোথাও নেই। আচমকা দরজার পেছন থেকে বেরিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আই লাভ ইউ মিস্টার। তাই নাকি? রুদ্র কেয়াকে এক দফা অবাক করে দিয়ে করে তুলে নিল। জি মিসেস কেয়া। তাহলে চলুন একটু লুতুপুতু করা যাক। একটু ওয়াইল্ড হলে কি মন্দ হবে? কেয়া আঁকড়ে ধরে তার উষ্ঠ যুগল। মেতে উঠে আদিম খেলায় প্রণয় জড়িয়ে ধরে একে অপরকে। মধ্যরাতে বিছানা থেকে উঠে বসলো উৎসাহ। পেটে ব্যথা করছে তার। শুনুন না, এই রিক চৌধুরী। ঘুমন্ত ঐশ্বর্য জেগে উঠে উৎসাহকে পেটে হাত চেপে ধরতে দেখে চিন্তিত কণ্ঠ শুদ্ধ হয়। কি হয়েছে? ব্যথা করছে খুব? প্রেগনেন্সির মাত্র 4 মাস চলছে উৎসাহ। এক্ষুনি মেয়েটা হাঁপিয়ে উঠেছে রীতিমতো। আপনার সন্তান আছে পেটে, বোধহয় লাথি দিচ্ছে। এত তাড়াতাড়ি কি করছে? দেখতে হবে তো। ঐশ্বর্য রিক চৌধুরীর সন্তান। যেমন বাপ তেমন তার বাচ্চা। ঐশ্বর্য ঠোঁট উল্টে তাকালো উৎসার দিকে। এগিয়ে এসে আঁকড়ে ধরে উৎসার নমনীয় অধর দুটি। লম্বা একটা চুমু খেয়ে বলে, তাড়াতাড়ি তোমাকে চাই। আই ক্যান নট কন্ট্রোল মাই ইমোশন। উৎসাহ মুখ বাঁকিয়ে আবদার করে বসল। আইসক্রিম খাবো। এত রাতে আইসক্রিম কোথায় পাবো? ঐশ্বর্যকে জব্দ করতে পেরে মনে মনে ভীষণ খুশি হলো উৎসাহ। অভিমানী কঞ্চে বললাম, আমি জানি না, এক্ষুনি আইসক্রিম নিয়ে আসুন, আমি আইসক্রিম খাবো। আপনার ইয়া বড় বাবু আমার পেটে রেখে দিয়েছেন, আমিও রেখে দিয়েছি। তাহলে এখন আপনি আমার জন্য কষ্ট করে আইসক্রিম আনতে পারবেন না? ঐশ্বর্যের রেড রোজ যে তার সাথে দুষ্টুমি করছে তা বুঝতে বাকি নেই ঐশ্বর্যের। নাক টেনে গালে গাল খসে দেয় আলতো করে। আই লাভ ইউ সো মাচ। আর এই ভালোবাসার জন্য আমি সব পারি। এটা অপেক্ষা করো, ফিরে আসছে। কথাটা বলে আবারও আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। মিনিট 10 পরেই ফিরে এলো সে, হাতে এক গাদা আইসক্রিম বক্স। এতগুলো আইসক্রিম দেখে হাসি আর ধরে না উৎসার। প্রেগনেন্সির সময় মেয়েদের মুড সুইং হয় এটা জানতো ঐশ্বর্য, কিন্তু আজকে সচক্ষে দেখছে। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেছে। ইদানিং উৎসাহকে আরো বেশি যত্ন করে সবাই। মেয়েটা বড্ড ভুগছে। প্রথম প্রথম মা হচ্ছে, সবটা সামলে উঠতে পারে না। মুখের বেহাল দশা। মাঝে মাঝে কেঁদে ফেলে মেয়েটা। ঐশ্বর্যকে জড়িয়ে ধরে বলে, আপনি কি আমাকে আর ভালোবাসবেন না রিক চৌধুরী? আমি কেমন হয়ে গেছি এজন্য। ঐশ্বর্য তখন মুখ ভরিয়ে দেয় চুমুতে চুমুতে। কারণ তার একটাই রেড রোজ, আর সে এই রোজকে প্রাণীর থেকেও বেশি ভালোবাসে। রাতের শেষ প্রহর, বাতাস বইছে হালকা। বিছানায় লম্বা হয়ে ঘুমিয়ে আছে উৎসাহ। তার পেটের কাছে বসে আছে ঐশ্বর্য। ফোলা পেটে পরপর অনেকগুলো চুমুকে ফিসফিসিয়ে বলল, আমার পাপা, তাড়াতাড়ি চলে এসো। তোমার জন্য মাম্মা যে এত কষ্ট পাচ্ছে, দেখছো না? ভেতর থেকে কোনো শব্দ এলো না। ঐশ্বর্য আবারও চুমু খেল। প্লিজ পাপা মামাকে কষ্ট দিও না। লাভ ইউ সো মাচ পাপা। তাড়াতাড়ি চলে এসো, উই আর ওয়েটিং। আর হ্যাঁ, মাম্মাকে হেল্প করে আসতে। মাম্মার কিছু হয়ে গেলে পাপা শেষ হয়ে যাবে তো। তোমার মাম্মা আমার পৃথিবী। কথাগুলো খুব অশোভনীয় ছিল। উৎসাহ জেগে উঠেছে সে কখন। ঐশ্বর্য যখন তাকে বুক থেকে সরিয়েছে ঠিক তখনই সে জেগে উঠেছে। আপনি কাঁদছেন? উৎসার কণ্ঠে হকচকিয়ে গেল ঐশ্বর্য। সরে আসতে চাইলে হাত টেনে ধরে উৎসাহ। বুকে নিন। আড়ালে চোখ মুছে উৎসাহকে আলতো করে বুকে নিল ঐশ্বর্য। উৎসাহ খানিকটা কুনুয়ে ভর দিয়ে উঠে ঐশ্বর্যের চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদছেন কেন বলুন? আপনাকে এমন দেখলে কষ্ট হয় আমার।
ঐশ্বর্য দুহাতে জড়িয়ে ধরে মির্জাকে। রোজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আই কান্ট। আমি সত্যি সহ্য করতে পারবো না, প্লিজ। উৎসা এই প্রথম ঐশ্বর্যকে এতটা অসহায় দেখছে। আই লাভ ইউ তো রিক চৌধুরী, আমি যাব না আপনাকে ছেড়ে, প্রমিস? প্রমিস। প্রিয় পুরুষের বুকে লেপটে গিয়ে শান্তির ঘুম দিল উৎসা। ঐশ্বর্যের বুকটা ধুরু ধুরু কাঁপে। এই মেয়েটা না থাকলে সে কি করবে? বছর খানেক পর ফুলের গন্ধে মোমো করছে চারিদিকটা। বাংলাদেশ একটা সুন্দর সবুজে ঘেরা দেশ। ফার্ম হাউসে রয়েছে ঐশ্বর্য, উৎসা আর বাকিরা। ভ্যাকেশনে উৎসা বায়না ধরেছে বাংলাদেশ যাবে ঘুরতে। অনেকগুলো বছর পর আবারও দেশে ফিরতে পেরে মনটা তার বড় খুশি। বাগানের কাছে দোলনায় বসে আছে জিসান আর নিকির ছোট্ট মেয়ে ইশক। তাকে পেছন থেকে দোলায় ধাক্কা দিচ্ছে বড় ছেলে ঈশান। দোলনায় দোল খেতে পেরে হেসে কুটি কুটি অবস্থা ইশকের। আচমকা তার চুলে টান পড়লো। চুলে ব্যথা পেয়ে চোখ দুটো খিচে বুঝে নিল ইশক। ও ব্রো, ব্যাটা। ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠে ইশক। মাথা ফিরে ভাইয়া ঈশানকে দেখতে না পেয়ে চমকে ওঠে মির্জা। ঈশানের জায়গায় দাঁড়িয়ে আছে উৎসার্য ঐতস চৌধুরী। ওই তো বলো। নিজের ভাঙা ভুলভাল নাম শুনে ক্ষিপ্ত হলো ঐতস। ডোন্ট কল মি ভাইয়া। আর কি ঐতুত? ইটস ঐতুষ। মুখ ভার করে তাকালো ইশক। চোখ রাঙিয়ে তাকালো ঐতস। ভয় কেঁদে ফেললো মির্জা। দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। খুঁজতে লাগলো মা বাবাকে, কিন্তু কাউকে পাচ্ছে না। কারণ জিসান আর নিকি ঘুরতে বেরিয়েছে। ইশক জানতে পারলেও বায়না ধরতো যাওয়ার জন্য। এদিকে আফসানা পাটোয়ারি নাতি নাতনিকে ছাড়ছেই না, তাই বাধ্য হয়ে রেখে গিয়েছে তাদের। ওদের দেখতে দেখতে কখন যে আফসানা পাটোয়ারি ঘুমিয়ে পড়েছে সেই খেয়ালই নেই। হে বাটি। ক্রন্দনরত ইশকে দেখে এগিয়ে এলো ঐশ্বর্য। নীল ডাউন হয়ে বসলো তার সামনে। হোয়াট হ্যাপেন্ড? ওয়াই আর ইউ ক্রাইং? ইশক চট করে কোলে উঠে পড়ে ঐশ্বর্যের। বাটি, ব্রো মেরেছে। চুল টান দিয়ে দেখালো ইশক। হেসে ফেলো ঐশ্বর্য। কোথায় ব্রো? ধুমধাম পা ফেলে 10 বছরের ছেলে ভেতরে প্রবেশ করলো। ইশক সবে 4.5 বছরের মির্জা। ঐতুষ, তুমি নাকি ইশকে হার্ট করেছো? সুচলো দৃষ্টিতে তাকালো ঐতস ইশকের দিকে। তার তাকানোতে কাঁধে মুখ লুকায় ইশক। বাটি লুক। ঐতস ঐশ্বর্যের হাত ধরে বলে, আই এম লিটারালি ফেয়ার বাবা। কেন দুষ্টুমি করছে? তো কি করবে? সে কি তোমার মতো বড় হয়ে গেছে? কথাটা বলতে বলতে ভেতরে থেকে বেরিয়ে এলো উৎসা। নাক বোচা করে তাকালো ঐতসের দিকে। ঐতস বাবার দিকে তাকাতেই ঐশ্বর্য উৎসাকে চোখ রাঙিয়ে বলল, বেব, জাস্ট স্টপ ইউর মাউথ। আপনি চুপ করুন, অশুভ রিক চৌধুরী একটা। ঐশ্বর্যকে বকা দিতে দিতে ইশকে কোলে নিয়ে নিল উৎসা। যেতে যেতে ঐতসের উদ্দেশ্যে বলল, দুজনে ফ্রেশ হও, খেতে হবে তো। ঐতুষ বাবার মতোই নির্বাক চেয়ে আছে। ঐশ্বর্য ছেলের বাহু টেনে আলতো করে হাঁক করে হাঁটতে হাঁটতে বলল, নিজের মাম্মার কথায় অন্তত এই ব্যাপারে পাত্তা দিও না। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউর মাম্মা। ইয়েস আই নো দ্যাট। ঐশ্বর্য বাঁকা হাসলো। জিসান চেয়েছিল তার ছেলে হোক যাতে ঐশ্বর্যের মেয়েকে বিয়ে করে নিতে পারে, অথচ এখানে হয়ে গেল উল্টোটা। ঐশ্বর্যের ছেলে হলো, তাও আবার একটা, আর সেখানে জিসানের মেয়ে একটা এবং ছেলে একটা। তাই বলছি, অলওয়েজ ইশকে নিজের কাছে রাখবে, কারোর সাথে মিশতে দেবে না। গট ইট? ইয়েস। চড়া হাসলো দুজনেই। উৎসাহ মাঝে মাঝে রেগে যায় ঐশ্বর্যের উপর। এই বয়সে কি সব শেখাচ্ছে ঐতুষকে সে। খাবার টেবিলে বসে আছে ঈশান, বৃদ্ধ, ঐতুষ, ইশক। কিছুক্ষণ আগেই নিকি জিসান ফিরেছে। সবাই একত্রে খেতে বসেছে। সবাই ঋদ্ধকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে তার বাবা রুদ্র। মাঝে মধ্যে কেয়ার মুখেও খাবার দিচ্ছে। ইশক মুখে ভার করে বসে আছে। তাকে ঐতুষের কাছে বসানো হয়েছে। সে বুঝি কেঁদে ফেলবে। নিকি দুজনকে খাবার দিল। ইস, খাচ্ছ না কেন? ঈশান মাঝখান থেকে বলল। ঐতুষ ব্রো ইশকে মেরেছে। চোখ গোল গোল করে তাকালো জিসান। তার তাকানো দেখে ঘাড় বাঁকালো ঐশ্বর্য। জিসান যেন চোখে চোখ বলছে, তোর ফাজিল ছেলেকে আমার মেয়েটার থেকে দূরে রাখ। ঐশ্বর্য কম নয়, সেও যেন বলছে। এবার ঠেলা সামলা, খুব শীঘ্র ইশকে আমার ছেলে তার বেবি বানাতে চলেছে।
ভাইয়া তো মজা করেছে, রাগ করতে নেই মা, আমি খাইয়ে দিচ্ছি। ভাতের লোকমা ইস্কের মুখের দিকে তুলে নিল নেকে। সহসা মুখ সরিয়ে নিল ইস্ক। উৎসার অধর বাকি হাসল। কোনো ব্যাপার না, মায়ের হাতে না খেলে খালামণির হাতে খেয়ে নাও। এবারও খেলো না উৎসাহ, বুঝলো না ইস্কের কি হয়েছে। ততক্ষণে উৎসার্য ঐতুষ ধরে খাবার মেখে নিল। চামচের সাহায্যে এক চামচ তুলে ইস্কের মুখের দিকে এগিয়ে নিল। বিনা বাক্য ব্যয় হা করে খেয়ে নিল ইস্ক। চমকে যায় সবাই। ঠোঁট কামড়ে হাসে ঐশ্বর্য। উৎসাহ ফুঁসে ওঠে, এই নির্লজ্জ পুরুষ তার ছেলেটাকে এসব শিখিয়ে দিয়েছে। নিকি অগোচরে হাসল, শুধু চিসান অসহায় চোখ করে তাকিয়ে নিল ঐশ্বর্যের দিকে। পুরোটা খাবার টেবিলে ঐতুষের হাতে খাবার খেলো ইস্ক। সন্ধ্যা হয়ে এসেছে, বৃদ্ধ ঘুমিয়েছে সেই কখন। তাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে কেয়া। ছোট্ট আদুরে পাখিটাকে দেখে আনন্দে বুকটা ভরে উঠে রোদ্রর। বেড সাইডের লাইটটা অফ করে বিছানার দিকে এগিয়ে গেল সে। ছেলে তার মায়ের কাছে শুয়েছে। রুদ্র বিছানায় শোয়া মাত্র কেয়া পিছু ঘুরে জড়িয়ে ধরে তাকে। কিছুটা অবাক হলো রুদ্র, চুলে আঙুল বুলিয়ে বলল, ঘুমাওনি? ঘুম আসে না। তা ম্যাডামের ঘুমের জন্য কি করতে হবে? আদর? রুদ্র দুষ্ট এসে কপালে উষ্ঠ ছোঁয়ায়। তাহলে এক ম্যাচ হবে নাকি? রাগান্বিত হলো কেয়া, বুকে মুখ গুজেই দিল রুদ্রর। সিনিয়র লজ্জা পাই। ইস, কি বিশ্রী ব্যাপার। তেতে গেল কেয়া, দম করে কিল বসিয়ে দিল তার বুকে। সেটিও একটুও ভালোবাসো না তুমি। চলো তাহলে ভালোবাসা দেখাই। টুকুস করে কেয়াকে কোলে তুলে নিল। তাকে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো কেয়া, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। রুদ্র থামলো না একদম। রাতের এই বেলায় সঙ্গীর প্রণয়ে মেতে উঠছে। এক প্রহর কাটিয়ে ধীরে ধীরে আবির্ভূত হলো ভোর। রাতের কুয়াশা ভেজা আধার যেন আলতো করে সরে যাচ্ছে। পূর্ব আকাশে লালচে আভায় পাখিদের কিচিরমিচির ডাক সেই নিস্তব্ধতাকে ভেঙে জানান দিচ্ছে নতুন দিনের সূচনা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু, সূর্যের প্রথম আলো হীরার মতো ঝলমল করছে। আকাশের রং ক্রমশ বদলে যাচ্ছে, নীলচে ধূসর থেকে আভা ছড়ানো। গেরুয়া ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে এস্ক। এই ভোরবেলায় ঘুম থেকে উঠে একা একা ছাদে চলে এসেছে মেয়েটা, অথচ বাড়ির কেউ জানেই না ইস্ক উঠে গেছে। তুই এখানে? আমি পুরো বাড়ি খুঁজে চলেছি। ঐতুষের কণ্ঠস্বর শুনে ঠোঁট উল্টে দেয় এস্ক। চট করে কান ধরে আধো আধো কঞ্চে বলল, আই এম সরি পুরো, আমার গলা ব্যথা করতে। গলার কথা বলে বুকে হাত দিয়ে দেখালো এস্ক। ঐতুষ না চাইতেও হেসে ফেলল। বলতে চাইলেও বুকে ব্যথা, অথচ বলতে বসেছে গলায় ব্যথা। কাম হিয়ার। ঐতুষ গভীর স্বরে মেয়েটা ছোট উল্টে নেয়। মেরো না কিন্তু, ঠিক আছে? ঐতুষ দুদারে মাথা দোলায়। ওকে। ইস্ক অধর বাঁকিয়ে হেসে দৌড়ে কোলে উঠে পড়ে ঐতুষের। আকস্মিক এমন কোলে উঠে যাওয়াতে কিঞ্চিত লজ্জা পেল বোধহয় ঐতুষ। কোলে উঠলি কেন? এখনই নাম। নো। নিজের ছোট্ট হাতে গলা জড়িয়ে ধরে এস্ক ভাঙা কঞ্চে বলে, ইউ আর মাই ব্রাদার। আমি তো অন্য ব্রোদের ইন দ্য ল্যাপে উঠি তো। ঐতুষ কি করে বোঝাবে এই বিচ্ছু মেয়েকে? ওকে ফাইন, বাট আই এম নট ইউর ব্রাদার। মুখে মুখ তুলে বিস্ফোরিত চোখে থাকা এস্ক বোঝার চেষ্টা করলো ঐতুষ কি বললো তাকে। হ্যাঁ, কেন? ভাই আমার বউ। হুস, কি আজে বাজে ভাগাচোরা বাংলা ইংরেজি, সবাই জেগে যাবে তো। ঠোঁট ফুলিয়ে বসে এস্ক। ঐতুষ কেন বললো তাকে সে ভাই নয়? লিসেন রোজ, আমি তোমার ভাই নই, আমি ওর ফিউচার হাজবেন্ড, বুঝেছো? ইস্ক বুঝলো কিনা জানা নেই, তবে উপনিস মাথা দোলা ঠিকই। জেমিং রুমে রয়েছে ঐশ্বর্য এবং ঐতুষ দুজনেই। ঐশ্বর্য হাত দুটো মেলে রেখেছে আর ঐতুষ একের পর এক পাঁচ বসাচ্ছে। ঐশ্বর্য ঐতুষকে উৎসাহ যোগাতে বলে উঠছে। দ্যাটস মাই বয়। ঐতুষ হাসলো। কিয়ৎক্ষণ পর বাপ বেটা দুজনে ক্লান্ত হয়ে পড়ে। পাপা একটা কথা বলবে? ঐশ্বর্য ঠান্ডা পানির বোতল নিতে নিতে বলল, হ্যাঁ বলো। পাপা মাম্মা তোমাকে অসভ্য রিক চৌধুরী বলে কেন? বাঁকা হাসলো ঐশ্বর্য, উঠে পড়লো, দাঁড়ালো তৎক্ষণাৎ। তুমি জানো তোর বাবা গুড পারসন। ইয়েস আই নো। ঐশ্বর্য ছেলের গালে হাত ছুঁয়ে বলল, তাই আমি তোমার মাম্মার একটু বেশি প্রিয়।
তাই ব্যাড বয় বলে। ঐতুষ ভাবুক হলো কিয়ৎক্ষণ ভেবে বলল, আই সি। তাহলে ফিউচারে ইস্ক আমাকে অসভ্য ঐতুষ ডাকবে, এম আই রাইট? শব্দ করে হেসে উঠল ঐশ্বর্য। ঐতুষের চুলে হাত নেড়ে বলল, ইয়েস। সকাল সকাল বাপ ছেলে জিম করছে, তাই কমলার জুস নিয়ে এলো উৎসা। গুড মর্নিং। ঐতুষ উঠে বসলো, ঐশ্বর্য গিয়ে বসলো এক পাশে। দুজনের হাতে জুসের গ্লাস দিয়ে এগিয়ে এলো উৎসা। ঐশ্বর্যের হাতে দিতেই ঐশ্বর্য উৎসার বাহু ধরে টেনে কাছে এনে চুপ করে গালে চুমু খেলো। চোখ পাকে তাকালো উৎসা। এই লোকটার একটু লজ্জা নেই। এবারে আরেকটা গ্লাস নিয়ে ঐতুষকে দিল উৎসা। ঐতুষও মায়ের বাহু টেনে গালে টুক করে চুমু খেলো। হতভম্ব উৎসা। বাবার থেকে সবটা আয়ত্ত করেছে তার ছেলে। উৎসা পা ভাঁজ করে তাদের কাছে বসলো। তারপর বাবা ছেলের কি কথা হচ্ছিল? ফিউচার নিয়ে ভাবছিলাম মাম্মা। ঐশ্বর্য টাওয়ালটা তুলে নিল, শরীরের ঘাম মুছতে লাগলো। উৎসাহ খানিকটা উৎকণ্ঠা হয়ে শুধ হয়। কি ফিউচার নিয়ে ভাবছিলে? বলো বলো, কি ভাবছিলে? এসকে কিভাবে ওয়াইফ বানাবো আর তাকে দিয়ে কিভাবে অসভ্য ঐতুষ চৌধুরী ডাকানো যায় সেই সব। উষ্ঠজোড়া বিস্মিত হয়ে ফাঁকা হয়ে গেল উৎসার। চকিতে তাকালো ঐশ্বর্যের দিকে। চোট কামড়ে হাসছে লোকটা। এগুলো কে ভাবতে বলেছে তোমাকে ঐতুষ? ঐতুষ ঐশ্বর্যের দিকে তাকালো, রাগে ফুঁসে উঠে উৎসা। ঐশ্বর্য ঐতুষের কাছে হাঁটু গেড়ে বসলো। পাপা, একটু বাইরে যাও তো, মাম্মার সাথে কথা বলবো। ওকে। ঐতুষ দ্রুত উঠে বাইরে চলে গেল। উৎসা বেশ মেসেজ দেখিয়ে বলল, আপনি এসব কি শেখাচ্ছেন ওকে? মুখ ভার করে দেখে উৎসাকে এক টানে নিজের কাছে টেনে নিল ঐশ্বর্য। কপালের ঘামে ভিজে লেপে থাকা চুলগুলো সযত্নে ছড়িয়ে দিল। এত রাগ কেন রোজ? তুমি জানো না সুইটহার্ট, রাগ করলে আমার তোমাকে একটু বেশি আদর করতে ইচ্ছে করে। মুহূর্তের মধ্যে রাগ উবে গিয়ে এক মুঠো লজ্জার আবিরে লাল হয়ে ওঠে উৎসা। তনুমন দুটোই জ্বলে উঠে তার। আড়ষ্ট হয় সর্বাঙ্গ, দুরু দুরু বুক কাঁপে। আপনি জানেন আপনি আমার খুব প্রিয়। ঐশ্বর্য হাসে, উষ্ঠ ছোঁয় তার কপালে। তুমি আমার একটা সুখময় নেশা, আমার একটু করে আসক্তি, যা আমি চাই না কখনো মুক্তি। দু হাতে প্রিয় পুরুষকে জড়িয়ে ধরল উৎসাহ। ঘাড়ে মুখ গুজে ঐশ্বর্য। হঠাৎ করে মনে হচ্ছে জীবন এত সুখের কেন, এত ভালোবাসায় মোড়ানো কেন। সকাল সকাল বাংলাদেশের ব্রাঞ্চের অফিসগুলোর জন্য বের হবে ঐশ্বর্য আর জিসান। জিসান রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। এদিকে ঐশ্বর্য তখনও রেডি হচ্ছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। বিছানা গুছিয়ে রাখছে উৎসাহ। কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে মেচা। কি করছেন? প্লিজ ডোন্ট পুশ মি অ্যাওয়ে বেব, আই কান্ট কন্ট্রোল হাউ আই ফিল। সর্বাঙ্গে শিহরণ খেলে যায় উৎসার। ঐশ্বর্যের বেসামাল স্পর্শগুলো এখনো তাকে কাঁপিয়ে তোলে ভেতর থেকে। নিজেকে নিয়ন্ত্রণে আনে উৎসাহ। প্লিজ, সকালে এখন কি শুরু করেছেন অসভ্য রিক চৌধুরী? ঘাড় বাঁকালো ঐশ্বর্য। এগিয়ে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। এবারে নেশাতুর কণ্ঠে বলে, I want to go deep inside you, sweetheart. ফাঁকা ঢোক গিলে উৎসাহ। সে জানে এই মুহূর্তে ঐশ্বর্যকে থামানো পসিবল না একদম। আচানক এসে শক্ত বক্ষপটে চেপে ধরে উৎসাহকে। ফিসফিসিয়ে কানের কাছে উষ্ঠ ছুঁয়ে বলে, My red rose. আকাশপথে সূর্য যখন ধীরে ধীরে ঝুঁকে পড়েছে পশ্চিমে, ঠিক তখনই রূপলি জানার এক মহারথ ছুটে চলেছে মেঘের রাজ্যে। প্লেনের জানালার কাছে আলোর রেখা লেপটে আছে, ঠিক যেন সোনালি কুয়াশায় মোড়ানো। সেই বিমানে বসে আছে পুরো চৌধুরী পরিবার। আফসানা পাটোয়ারি কোলে নিয়ে রেখেছে ইশকে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ঋদ্ধ আর ঈশান খেলছে নিজেদের মধ্যে। এইদিকে উৎসার্য ঐতুষ চৌধুরী নিজের কানে বাবার মতো হেডফোন লাগিয়ে চোখ বুজে রেখেছে। নিজের গায়ের ছোট্ট চাদরটা খুলে ঐশ্বর্য তার গায়ে দিয়ে দিল। পরক্ষণেই নজর গেল তার রেড রোজের দিকে। সেও ঘুমিয়ে পড়েছে। ঐশ্বর্য নিজের গায়ের ওভারকোটটা খুলে ঢেকে দিল তাকে। জিসান বুকে জড়িয়ে আছে নিকিকে। ওদিকে রুদ্র আর কেয়া নিজেদের মধ্যে কথা বলছে। একটু পরপর হেসে উঠছে কেয়া। শনিবার ইশকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেছে নিকি আর জিসান। ঐতুষের মোটেও ভালো লাগেনি বিষয়টা। কেন এক্স তার কাছে থাকবে না সেটা নিয়ে বজ্র বিরক্ত সে। ছেলে চুপচাপ সোফায় বসে আছে। ছেলেকে একা বসে থাকতে দেখে এগিয়ে এলো উৎসাহ। কি হয়েছে ঐতুষ? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন?
I'm literally fed up, Mama. ভাই কি হয়েছে বলো? Yes, I know this. আমারও কি চাই? ছেলের কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো রীতিমতো উৎসার। সব হয়েছে ওই অসভ্য রিক চৌধুরীর জন্য। ঘন্টা খানিক বাদে বাড়িতে এলো ঐশ্বর্য। ঐতুষ তখনও বসে আছে সোফায়। Hey, Oitush, what happened? পাপা 18 বছর হওয়ার আগে কি বিয়ে করা যায় না? No, but এটা কেন জিজ্ঞেস করলে? সহসা একগাল হাসলো ঐতুষ ঐশ্বর্যের ন্যায় ঘাড় মাসাজ করে বলল, জিসান আঙ্কেলের ভাবসাব মোটেও ভালো লাগছে না। আই থিংক আমার এখনই ইসকে বিয়ে করে নেওয়া উচিত। 12 বছরের ঐতুষের মুখে এমন কথা শুনে কিঞ্চিত অবাক হলো ঐশ্বর্য। পরক্ষণে গা দুলি হেসে ফেলল। আফটার অল ছেলেটা তো তারই। বাট Oitush, জিশান তো তোমাকে মেয়ে দেবে না। সো হোয়াট, আমি কিডন্যাপ করে বিয়ে করব? আফটার অল ঐশ্বর্য রিক চৌধুরীর ছেলে আমি। ঐশ্বর্য ঐতুষ চৌধুরী Okay, okay, I can understand. But your mama? তুমি সামলে নিবে আর আমি সামলে নিব ইসকে। ঐশ্বর্যের ভীষণ গর্ব করে উৎসাকে ডেকে বলতে ইচ্ছে করলো, দেখো রেড রোজ, আমার ছেলেও ওর শিরায় শিরা আমার রক্ত বইছে। মাইন্ডেড রোজ ইস্ক। বিকেল হয়ে এসেছে। কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। বাইরে আজকে তুষারপাত হচ্ছে। আজকে প্যালেসে ছোটখাটো একটা পার্টি আছে। সেখানটায় প্রায় সবাই এসেছে। একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছুই হয়েছে, কিন্তু ওইদিকে ঐতুষ পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইস্ক দৌড়ে গেল ঐশ্বর্যের কাছে। হে বাটি, ঐশ্বর্য বরাবরের মতো হাঁটু গেড়ে বসে ইস্কের সামনে। Yes, buddy. ব্রো কোথায়? I think রুমে। ইস্কে আর পাইকে দৌড়ে দোতলার সিঁড়ি ডিঙিয়ে রুমে চলে গেল। ব্রো ব্রো, ঐতুষকে ডাকতে ডাকতে দরজাটা কষ্ট করে ধাক্কা দিল ইস্ক। এতটুকুতেই হাঁপিয়ে গেছে ছোট্ট ইস্ক। টেবিলের উপর থেকে গ্লাস দু হাতে শক্ত করে ধরে পানি খেলো একটু। বিছানায় কমফোর্টটা দিয়ে চোখ মুখ ঢেকে ঘুমিয়ে আছে ঐতুষ। ইস্ক চওড়া হেসে চট করে বিছানায় উঠে কমফোর্ট টেনে ভেতরে ঢুকে পড়ল। আমি বুকে স্লিপ। ভাঙা ভাঙা বাংলা আর ইংরেজি শুনে ঘুম ঘুম চোখে তাকায় ঐতুষ। ইস্ক একটুও ভাবে না, চট করে ঐতুষের বুকে লম্বা হয়ে শুয়ে পড়ে। ক্ষিপ্ত হলো ঐতুষ। এই মেয়ে এমন করে কেন? সবসময় তাকে বেকায়দায় ফেলে দেয়। পাশে শো ইস্ক, ওঠো। নো। ইস্ক শুনল না। উষ্ণ ছোঁয়ায় লেপ্টে রইল। ঐতুষ নির্বিকার ভঙ্গিতে বলল, বড় হলে আমি বুকে ঘুমাবো, ওকে? ইস্ক পিটপিট করে দেখে ঐতুষের স্নিগ্ধ মুখখানি। ওকে। অতর পাখি হাসলো ঐতুষ। দু হাতে ইস্কে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ে মাথায় হাত রাখে ইস্কের। আদরের ছোঁয়ায় ঘুমিয়ে পড়ে ইস্ক। দরজার কাছে দাঁড়িয়ে ছিল ঐশ্বর্য। ভেতরে ঢুকে ইস্কে ঠিক করে বিছানায় শুইয়ে দিল। পরপরই ইস্ক আর ঐতুষের কপালে চুমু এঁকে দেয়। লাইটটা অফ করে বাইরে বেরিয়ে গেল নিঃশব্দে। রাতের ছাদে দোলনায় বসে আছে ঐশ্বর্য আর উৎসাহ। ঐশ্বর্য লম্বা হয়ে শুয়ে আছে। রোজ, fuck you. ঐশ্বর্যের এমন কথা বিস্ফোরিত চোখে তাকায় উৎসাহ। ছি, শেমলেস ম্যান। Of Rose, I just can't control my feelings. I love you. আই লাভ ইউ টু। প্রত্যুত্তরে জবাব দিল উৎসাহ। ঐশ্বর্য উঠে গেল শর্ট করে, কোলে তুলে নিল উৎসাহকে। Need you badly, Rose. ছাড়ুন না। হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো উৎসাহ, কিন্তু ছাড়লো না ঐশ্বর্য। No way. কেঁপে উঠল উৎসাহ। উৎসাহ মুগ্ধ নয়নে তাকালো ঐশ্বর্যের দিকে। Hey, Red Rose. ঐশ্বর্য রিক চৌধুরী loves you so much. ঐশ্বর্যের বেসামালা স্পর্শে হেসে ফেলে উৎসাহ। Red Rose, অবশেষে ভালোবেসে ফেললে ঐশ্বর্য রিক চৌধুরীকে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো উৎসাহ, মুখ বাঁকিয়ে। সুধয়, কে বললো ভালোবাসি? সু বাঁকালো ঐশ্বর্য, সন্দিহান কণ্ঠে সুধয়। তাহলে ভালোবাসো না বলেছ? ভালোবাসি, তবে আপনাকে না, আমার অসভ্য রিক চৌধুরীকে। স্বভাব সুলভ ছোঁচ কামড়ে হেসে ফেলে ঐশ্বর্য। আরো একবার সম্পর্কের পূর্ণতা, এই সম্পর্কের সমাপ্তি নেই কোথাও। তাদের জীবন চলতেই থাকে একে অপরকে ভালোবেসে। তাদের আদরের প্রাণগুলোকে নিয়ে ঝড়ো এক হাওয়া হঠাৎই ছুঁয়ে যায় ঐশ্বর্যের কান। কারো অদৃশ্য ফিসফিসানি, কেউ বলছে সে সদ্য ফোটা প্রেমের গোলাপ। ঐশ্বর্য রিক চৌধুরীর হৃদয়ে ঠিক তার জন্ম নেয়া এক উন্মুক্ত স্পর্শ তৃষ্ণা, গোলাপের মাতোয়ারা ঘ্রাণ। আর তার স্পর্শে প্রাণ ফিরে পায় সে, যাকে এক জীবন ভালোবেসেও তৃষ্ণা মিটবে না তার।
গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।